মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে সাদাফ। প্রচুর রক্তক্ষরণে জ্ঞানহীন অবস্থায় অবজারভেশনে পড়ে আছে সাদাফ। এক হাতে স্যালাইন পুশ হচ্ছে, অন্য হাতে ব্লাড পুশ হচ্ছে। বেঁচে থাকার আশঙ্কা নেই বলে দিয়েছেন ডক্টর, তবুও শেষ অবধি চেষ্টা করবেন। বন্ধু মহলে চিন্তার ছাপ ভেসে উঠেছে। কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। আরাফ ডক্টরের পিছনে ছোটাছুটি করছে। ছোঁয়া, উর্পি, মেঘা বসে বসে চোখের অশ্রু মুছে যাচ্ছে। বুকের ভেতর তীব্র বেদনা, প্রাণের চেয়ে বন্ধু হারানোর। আরাফ আর ও হাফ ব্যাগ রক্ত দান করেছে সাদাফকে। আরাফ এর আগেও এক ব্যাগ রক্ত দান করেছে সাদাফকে। ডক্টর মানা করলেও আরাফ ডক্টরের কলার ধরে চেঁচিয়ে বলল, আমার বন্ধু বেঁচে না থাকলে আমি রক্ত দিয়ে কি করব? আমি সাদাবের জন্য আমার দেহ থেকে সবটুকু রক্ত নিলেও আমি হাসি মুখে দিব। ডক্টর ভয় ভয় বলল, আপনি ভুল করছেন। আমরা জানি একজন সুস্থ ব্যক্তি 2 পাউন্ড ব্লাড দান করতে পারেন, এতে করে তার ক্ষতি হতে পারে। আপনি তো একটু আগে 1 পাউন্ড ব্লাড দান করলেন। এখন আপনাকে রেস্ট নেওয়া প্রয়োজন। উর্পি আরাফকে টেনে ডক্টরের সাথে বিনয়ী স্বরে বলল, প্লিজ ডক্টর আঙ্কেল, আরাফের কোনো ক্ষতি হবে না। আমরা এই মুহূর্তে কোনো ব্লাড সংগ্রহ করতে পারছি না। আমরা বাঁধন নামে ব্লাড গ্রুপে পোস্ট করে দিয়েছি এবং অ্যাডমিটকে ফোন করেছিলাম। এই মুহূর্তে পজিটিভ ব্লাড পাওয়া যাচ্ছে না। আমাদের কাছে সাদেব যেমন, আরাফও তেমন। আমি আপনার পায়ে পড়ি। মেঘা আহত কণ্ঠে বলল, আরাফকে আমরা প্রচুর পরিমাণ ফল খাওয়াবো। আর হ্যাঁ, আমার ব্লাড পেলে সাদাফের সাথে সাথে আরাফের দেহেও পুষ্ট করব, তাহলে আরাফের কোনো ক্ষতি হবে না। ডক্টর কথা না বলে কিছুক্ষণ এক দৃষ্টিতে আরাফের দিকে তাকিয়ে আছেন। দেখতে দেখতে আরাফ মাশাআল্লাহ বলিষ্ঠ দেহের অধিকারী। মিনিট দুয়েকের পর ডক্টর বলল, মিস্টার আরাফ, আপনি আমাদের সাথে আসেন। আপনার কাছ থেকে আমরা 1/2 পাউন্ড ব্লাড নিতে পারবো। পরবর্তীতে ব্লাড দরকার পড়লে আমি দেব। ও প্লাস পজিটিভ এবং বন্ধুর প্রতি ভালোবাসা দেখে আমি খুবই মুগ্ধ। আপনাদের বন্ধুত্ব চিরকাল বেঁচে থাকুক। সকলের মুখে কিঞ্চিত হাসির রেখা ফুটে উঠল। প্রায় 8 ঘন্টা হতে চলেছে সাদাফের জ্ঞানহীন বিছানায় শুয়ে আছে। কেউ বাসায় যায়নি, সবাই হসপিটালে রয়ে গেছে। ম্যাথ ডিপার্টমেন্টের অনেকেই এসেছিল। একে একে সবাই অজুহাত দেখিয়ে চলে গেছে। ডক্টর বলে দিয়েছেন 48 ঘন্টার আগে কিছুই বলতে পারবে না। পরন্তু দুপুরটা তাদের জীবনে কাল হয়ে ধরা দিয়েছে। তোলপাড় ক্যাফেটেরিয়াতে বসে চায়ের আড্ডা দিচ্ছে 6 জোড়া চোখ। মেঘা চায়ের কাপে চুমু দিয়ে বলল, মামা, আরো গরম গরম সিঙ্গারা দেন। এত কম সিঙ্গারায় মন ভরে? রঙ্গন মাথায় চাপড় মেরে বলল, বেটি মানুষের পেট ভরে তো চোখ ভরে না। তুই একে একে 6টা সিঙ্গারা খাইছিস, আর আমরা 2টা করে খাইছি। তোর পেটে আরো জায়গা আছে। অর্পি রঙ্গনের পেছনে কিল বসিয়ে বলল, শালা, কিপটেমি কম কর। আমরা তোরটা খাইছি, আজ আরাফের পকেট ধ্বংস করতে আসছে। আমাদের যত ইচ্ছে তত খাবো। আরাফ জুনিয়র মেয়েদের সাথে প্রেম করে আমাদের বললো না কেন? আরাফ অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বলল, কুত্তি, তোরা তো পাত্তা দিবি না। জুনিয়রদের সাথে প্রেম করতে দিবি না। তোরা যদি আজ আমার দিকে একটু তাকাতিস, তাহলে আজ আমি একটা গার্লফ্রেন্ড পেতাম। মেঘা চায়ের কাপ টেবিলে রাখতে রাখতে বলল, অনেক প্রেম হয়েছে। আজ আরাফের কাছ থেকে সব টাকা নিয়ে নে। হারামি যেন ধানমন্ডি যেতে না পারে। একটু আগে হারামি ওর গার্লফ্রেন্ডকে ফোন দিয়ে বলে, হ্যালো জান, আজ তোমার সাথে ধানমন্ডির লেগে হাতে হাত রেখে হাঁটব। রবীন্দ্র সরোবরে হাতে হাত রেখে বসে থাকব। সাদা বিস্ময় দৃষ্টিতে মেঘার দিকে তাকায়। সাদাফ সবসময় প্রেম ভালোবাসা থেকে অনেক দূরে। স্কুল লাইফে প্রেম করে ছ্যাঁকা খেয়েছে। ছ্যাঁকা খাওয়া প্রেমিক হলো সাদাফ। নিজের মনটা তখন ভেঙে চুরমার হয়ে যায়। তারপর থেকেই প্রেম ভালোবাসা থেকে দূরে সাদাফ। সাদাফ গিটারের টুংটাং শব্দ তুলে বলল, মামা, প্রেম করিস না। এর থেকে আমাদের সাথে আড্ডা দিয়ে অনেক ভালো লাগবে। ছোঁয়া ক্ষিপ্র দৃষ্টি নিক্ষেপ করে সাদাফের ওপর কঠিন স্বরে বলল, ছ্যাঁকা খোর তুই, একটু চুপ থাক। তোর সব নীতি কথা শুনলে আমার গা জ্বলে ওঠে। এখন প্রেম করবে না তো কখন প্রেম করবে? কিছুদিন পর ভার্সিটি ছেড়ে চলে যাবে, তখন প্রেম করবে? মামা, তুই প্রেম কর, আমরা তোর পাশে আছি। মেঘা রঙের দিকে তাকিয়ে বলল, তার পকেট থেকে ওয়ালেট নে মামা। সারা তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাবে। আজ আমরাও যাব, না হলে কেউ যাবে না। আরাফ আহত কণ্ঠে বলল, তোরা আমার বেস্ট ফ্রেন্ড নাকি শত্রু? আমি আজ তোলপাড় ক্যাফেটেরিয়ামে বসে বললাম, তোদের মতো বন্ধু থাকলে দেশে শত্রুর অভাব পড়বে না। চায়ের কাপে শেষ চুমুক দিয়ে বলল,
তোরা চা খাওয়া শেষ কর, আমাকে হলে যেতে হবে। জুনিয়র কিছু মেয়ে মারামারি করেছে, এইসবের একটা সমাধান বের করতে হবে। ছোঁয়া মুখ পাকিয়ে বলল, হলের প্রেসিডেন্ট আসছে, তাদের নরম তুলতুলে চেয়ারে বসতে দে। প্লাস্টিকের চেয়ারে বসে তার কোমরের সমস্যা হতে পারে। মেঘা নরম স্বরে বলল, ছোঁয়া, আমরা প্রায় 1 ঘন্টা থেকে কথা বলছি, এভাবে বসে সারা জীবন কথা বলেও কথা বলা শেষ হবে না। বন্ধুদের কথা কোনোদিনও শেষ হয় না। আমাদের হলে জুনিয়র মেয়েগুলো প্রতিদিন মারামারি করে, চুল টানাটানি তো আছে, কেউ কাউকে দেখতে পায় না, র্যাগের দরকার পড়ে না, তারা নিজেরাই নিজেদের আঘাত করে। সাদাব হেসে বলল, মেঘা আর অর্পিকে লাথি দিয়ে এখান থেকে বের করে দে। তাদের কপালে কোনো ট্রিট নেই। ওই তো হলের ডালের পানি খাবে, সেজন্য তো রাক্ষসের মতো সিঙ্গারা খায়। আসলে কি জানিস, বেডি মানুষ ফ্রিতে সবই খাবে, না খেতে পারলে নষ্ট করবে। অর্পি সাদাবের চুল টেনে বলল, কুত্তা, তুই বারবার বেড়ে মানুষ বলিস কেন? হ্যাঁ, তোরা ধোয়া তুলসী পাতা নোস, তুই আর বলবি না কেন বেড়ি মানুষের কাছে ছাগা খাইছিস? অর্পির কথায় বন্ধু মহলে হাসির রেখা ফুটে উঠল। সাদাফ আবারও গিটার টুংটাং শব্দ তুলে। সাদাফের গিটারের শব্দ বারবার সবারই প্রিয়। যেমন গিটারের সুর তুলতে পারে, তেমনি ঠোঁটের কোণে বাজে মধুর গান। সাদাফের ঠোঁটে বেজে উঠল, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমাকে দেখিতে দেয় না মোহ মেঘে, মাঝে মাঝে তবুও দেখা পাই। আরাফ হুঙ্কার দিয়ে বলল, শালা, তুই এখনো ব্যর্থর গান বলবি? আমি কো একটু প্রেমে পড়ছি, তুই রোমান্টিক গান বলবি? রোমান্টিক গান না বলে ব্যর্থ গান বেজে উঠছে তো ঠোঁটের কোণে। সাদাফ গিটার পাশের চেয়ারে রেখে বলল, আমার ঠোঁটের কোণে রোমান্টিক গান আসে না। রোমান্টিক খাবার পেলে রোমান্টিক গান আসবো ঠোঁটের কোণে। আরাফ ওয়ালেট বের করে 10 টাকা সাদাফের দিকে এগিয়ে বলল, আপনার গান শুনিয়া আমি মুগ্ধ হইয়া আপনাকে 10 টাকা দান করিলাম। আপনার গান আমার মনের ভিতর জায়গা করে নিয়ে আসে। আমি ধন্য আপনার সাথে দেখা পাইয়া। জীবনটা আমার সার্থক হইয়া গেল। এখন মরিবার কালে আপনার কণ্ঠে একটা গান শুনিতে চাই। আরাফ ওয়ালেট প্যান্টের পকেটে রাখতে যাবে, ঠিক তখনই সাদাফ খপ করে ওয়ালেট নিয়ে ফেলে। সকলের ঠোঁটের কোণে দুষ্টু হাসির রেখা ফুটে ওঠে। সাদাফ দৌড়ে মাঠে চলে আসে। সাদাফের পেছন পিছন সবাই চলে আসলো। আরাফ বিনয় স্বরে বলল, মামা, তোদের অন্যদিন খাওয়াবো, আজ আমাকে ঘুরতে যেতে হবে। তোরা আমার বন্ধু হয়ে আমার সাথে এমন কিভাবে করিস? তোদের তো একটু লজ্জা থাকা দরকার। রঙ্গন সাদাফের কাঁধে হাত রেখে বলল, জন্মের পর লজ্জা পানির সাথে মিশিয়ে খেয়ে ফেলছিস। আমাদের 5 জনের মাঝে কারো লজ্জা শরম নাই? ছোঁয়া মাথার উপর হাত রেখে নিজের ত্বককে দুপুরের তাণ্ডব রোদ থেকে রক্ষা করার বৃথা চেষ্টা করে। বাচ্চা সুলভ কণ্ঠে বলল, ভাই, তোরা যে যাই বলিস, আমার অনেক লজ্জা। আমি লজ্জার জন্য বাড়িতে বিয়ের কথা বলি না। ছোঁয়ার বোকা বোকা কথা শুনে সবাই হেসে উঠল। আরাফ আহত কণ্ঠে বলল, তোদের জন্য আমার প্রেম হয়ে উঠলো না। আমার টাকা আমাকে ফিরিয়ে দে। সাদাফ বলল, তুই কে? আমরা কেউ তোকে চিনি না। প্লিজ মামা, আজ তো অনেক কিছু ভক্ষণ করলি, আরো তো দিন পরে আছে, অন্য দিন খাবি। সাদাফ ওয়ালেট থেকে গেটে দেখে মুচকি হেসে বলল, যা, আজ তোর কাছে তেমন কিছুই খাবো না। আমরা 5টা স্পিড খাবো, তুই খাইলে খেতে পারিস। মেঘা ছোঁয়া অর্পি বলল, ঠিক বলেছিস সাদাফ, তাড়াতাড়ি নিয়ে আয়। আরাফ সাদাফের পেছনে দৌড়াতে থাকে। তাদের পেছনে দৌড়ে যাচ্ছে আরও 4 জোড়া পা। সাদাফ রাস্তা পার হতে যাবে এমন সময় একটা প্রাইভেট কার এসে সাদাফের দেহকে ধাক্কা দেয়। মৃত রক্তমাখা অবস্থায় পড়ে আছে সাদাফ। সবাই চিৎকার করে বলল, সাদাব। আরাফ হাত পুশ আপ করতে করতেই সাদাফের রুমের সামনে আসে। অন্যমনস্ক হয়ে বসে আছে বন্ধুমহল। আরাফের পরপরই রঙ্গন এসে হাজির হলো। ডক্টরে দেওয়া ইঞ্জেকশনের জন্য রঙ্গন বাহিরে গিয়েছিল। রঙ্গনকে দেখে আরাফ দৌড়ে রঙ্গনকে জড়িয়ে ধরল। ভয়ার্ত আহত কণ্ঠে বলল, সাদাবের অবস্থা আমার জন্য, আমি দায়ী। আমি নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারবো না। আমি টাকাকে বেশি মূল্য দিলাম। আমার প্রাণপ্রিয় বন্ধুর কথা একবারও মাথায় আসলো না। মেঘা সান্ত্বনার স্বরে বলল, আরাফেতে তোর কোনো দোষ নেই, আমাদের ভাগ্য সহায় ছিল না। আল্লাহর কাছে এখন আমাদের একটাই প্রার্থনা, আল্লাহ যেন আমাদের সাদাফকে আবার ফিরিয়ে দেন। অর্পি কান্না মিশ্রিত কণ্ঠে বলল, আল্লাহ আর কত কষ্ট দিবে সাদাবকে? ছোট থেকেই আল্লাহ সাদাবকে কষ্ট দিয়ে যাচ্ছেন। আল্লাহ তার কাছে থেকে তার আত্মার বোনকে কেড়ে নিয়েছে।
তার ভালোবাসার মানুষকে কেড়ে নিয়েছে। আল্লাহ, আপনি এমন এমন হবে না, আপনি দয়ার সাগর। আল্লাহ, আমাদের সাধবকে আমাদের কাছে ফিরিয়ে দেন। সকলের চোখে অশ্রু টলমল করছে। প্রিয় মানুষটাকে হারানোর ভয়ে মুখ কুঁচকে আছে, নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। ডক্টর সাদাফের কেবিন থেকে বেরিয়ে আসলেন। ডক্টরের মুখটা আষাঢ়ের ঘন ঘটার মতো হয়ে আছে, অন্ধকারে বিলীন হয়ে গেছে ডক্টরের মুখ। উত্তেজনায় সকলে ঘেমে একাকার হয়ে যাচ্ছে। 5 জোড়া চোখ অধীর আগ্রহে তাকিয়ে আছে ডক্টরের দিকে। কথা বলার ভাষা হারিয়ে ফেলে, দাঁড়িয়ে থাকার শক্তি পাচ্ছে না। ডক্টর মলিন কণ্ঠে বলল, 5 জোড়া চোখ একে অপরের দিকে তাকাচ্ছে। তাদের উপর আকাশ ভেঙে পড়ল। কি করব ভেবে পাচ্ছে না তারা। চিন্তার ছাপে স্পষ্ট ফুটে উঠেছে। বিষণ্ণতা খুঁড়ে খুঁড়ে খাচ্ছে 5 বন্ধুকে। বন্ধুমহল আর্তনাতে নেমে এসেছে। ভয় সকলের মুখ চুপসে রয়েছে, কারো উদরে এখনো কিছু পড়েনি। মেঘা, অর্পি এমন অনেক রাত না খেয়েও পার করে দিয়েছে। ছোঁয়া বড়লোক বাবার আদরের দুলারি, কখনো ক্ষুধার কষ্ট করেনি। সেও না খেয়ে বন্ধুদের সঙ্গ দিচ্ছে। ছোঁয়ার মা বরং বারবার ফোন দিচ্ছেন বাসায় যাওয়ার জন্য, কিন্তু ছোঁয়া সাদাফকে এমন অবস্থায় রেখে কিছুতেই যাবে না। তাদের উসখুস অস্থিরতা চিন্তার মাঝেই ডক্টর এসে উপস্থিত হলেন। সবাই ডক্টরকে রাউন্ড করে দাঁড়ায়। 5 জোড়া চোখ একে অপরের দিকে তাকাচ্ছে। তাদের ওপর আকাশ ভেঙে পড়ল। কি করবে ভেবে পাচ্ছে না। চিন্তার ছাপ স্পষ্ট ফুটে উঠেছে। ডক্টর মুখ কালো করে বলল, রোগীর অবস্থা খুব খারাপ। মাথা সিটি স্ক্যানের রিপোর্ট দেখে বোঝা যাচ্ছে মৃত্যুর আশঙ্কা সর্বাধিক। বেঁচে থাকার আশা 10%ও নেই। ডক্টরের কথা তাদের মাথার উপর দিয়ে যাচ্ছে। কথা বলার জন্য হাঁসফাঁস করছে। পেটে কথা আসলেও বাকরুদ্ধের জন্য মুখ প্রাণে কথা আসছে না। আরাফ কাঁপা কাঁপা গলায় প্রশ্ন করল, ডক্টর, যত টাকা লাগে তত টাকা আমরা দিব। প্লিজ ডক্টর, সাদাবকে বাঁচিয়ে দেন। আমরা কিছুতে সাদাবকে হারাতে পারবো না। স্ট্যাথোস্কোপ গলায় ঝোলাতে ঝোলাতে বললেন, আল্লাহর কাছে প্রার্থনা করেন, তিনি চাইলে সব ঠিক হয়ে যাবে। টাকা দিয়ে সবকিছু হয় না। টাকা দিয়ে জীবন বাঁচানো গেলে টাকার অনেক কদর থাকতো। মানুষের হাতে তখন 5 টাকাও খুঁজে পাওয়া যেত না। আমাদের ডাক্তারি বিদ্যা যেখানে শেষ হয় সেখান থেকে ওনার মহিমা শুরু হয়। ডক্টর কথা না বাড়িয়ে চলে যেতে নিলেই রঙ্গন বলল, স্যার, কোনোভাবে কিছু করা যায় না। 10% আমাদের হাতে আছে। আমরা কেন নেগেটিভ ভাবনায় ডুবে থাকব? সবসময় পজিটিভ চিন্তা করব, তাহলে আমাদের সাথে ভালো কিছু হবে। আমরা চেষ্টা করে যাব, শেষ অবধি লড়াই করে যাব। ডক্টর পেছনে ঘুরতে ঘুরতে বলল, আমি যথেষ্ট চেষ্টা করব। আমার লাইফে বন্ধু ছিল না। আমি বন্ধুদের ভালোবাসা পাওয়ার জন্য অনেক পেছন পেছন ঘুরেছি। আজ তারাই আমাকে কোনো উৎসবে আগে ডাকে। আমি চাই না তোমরা বন্ধুকে হারাও। আমি তোমাদের ভালোবাসায় মুগ্ধ। আমি যথেষ্ট চেষ্টা করব। আমি আল্লাহকে বিশ্বাস করি। ওনার দেখানো পথ অবলম্বন করে রোগীকে বাঁচানোর যথেষ্ট চেষ্টা করব। বন্ধু মহলে নীরব ঝড় বয়ে গেল। ঝড়ের তাণ্ডবে ভেঙে গেল 5টি হৃদয়। ছোঁয়া ডুকরে কেঁদে ফেলল। ছোঁয়া সাদাফকে অনেক ভালোবাসে, তার সাথে ঘর বাঁধার স্বপ্ন বুনে 2 নয়নে, কিন্তু মনের কথা কাউকে জানতে দেয়নি। বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে বলে ধপাস করে সবাই বসে পড়ল। রঙ্গন সব বিচক্ষণ তার সাথে সিদ্ধান্ত নেয়। রঙ্গন বলল, সাদাফের মাকে সবকিছু জানানো দরকার। উনি আজ অনেকবার ফোন দিয়েছেন সাদাফকে। আমি বাধ্য হয়ে সাদাফের ফোন বন্ধ রেখেছি। না জানি উনি কি করছেন। উনি কি ঠিক আছেন? মেঘা ভেজা গলায় বলল, ভদ্রমহিলা আর কত আঘাত সহ্য করবেন? ছেলেকে অবলম্বন করে বেঁচে আছেন, অকালে ভালোবাসার মানুষকে হারিয়েছেন, নিজের মেয়েকেও হারিয়ে ফেলেছেন। ছেলেকে ভেঙে পড়তে দেখেছেন, অনেক কষ্টে সাদাফকে ডিপ্রেশন থেকে বের করেছেন। এখন যদি সাদাফের কিছু হয়ে যায় তাহলে উনি কাকে নিয়ে বাঁচবেন? ছোঁয়া কান্না মিশ্রিত কণ্ঠে বলল, আল্লাহ কেন ওনার কাছ থেকে সবকিছু কেড়ে নিচ্ছেন? কেন ওনাকে এত কঠোরভাবে আঘাত করছেন? আল্লাহ, আপনি সাদাফকে কেড়ে নেবেন না। অর্পি ভেজা গলায় বলল, সাদাফের কাকা কাকিমাগুলো একটুও ভালো নয়। সবসময় আন্টিকে বিরক্ত করেন, উঠতে বসতে বাজে কথা শোনান। আজীব দুনিয়া তো, আল্লাহ কত মানুষ বানিয়েছেন। আরাফ বিরক্তি নিয়ে বলল, এখন এসব কথা বলা বন্ধ কর। আন্টিকে কিভাবে এ খবর দিব? সাদাবের বিষয় আন্টিকে না জানালেও খারাপ হয়ে যাবে। বলা যাচ্ছে না কখন কি হয়। রঙ্গন ফোন অন করে বলল, আমি আন্টিকে ফোন করছি। ফার্স্ট থেকে কেউ কোনো কথা বলবি না। যা বলার আমি আন্টিকে বলবো। কোনো শব্দ হলে আন্টি সবকিছু বুঝে যাবে। এদিকে কেউ যেন না আসে, সেদিকে খেয়াল রাখতে হবে।
রঙ্গন আন্টির নাম্বারে ডায়াল করল। ফোনটা হাই স্পিকারে দিল রঙ্গন। ফোন বাজার সাথে সাথেই ভদ্রমহিলা ফোন তুললেন। ফোনের জন্যই অধীর আগ্রহে বসেছিলেন কখন সাদাফ একটু ফোন দিবে, প্রাণপ্রিয় ছেলের কণ্ঠস্বর শুনতে পাবেন। ভদ্রমহিলা উৎফুল্লের সহিত বলল, আব্বু, তুমি কোথায় ছিলে? আব্বু, তোমার জন্য কখন থেকে অপেক্ষা করছি। তোমার মা এখনো না খেয়ে বসে আছে তোমার জন্য। তোমার আম্মু চিন্তা হয় জানো না? তোমার ফোন বন্ধ ছিল বলে আমি অনেক ভয় পেয়ে গেছিলাম। আব্বু, কথা বলছো না কেন? ভদ্রমহিলা কথা শুনে পাঁচজোড়া চোখ থেকে অনবরত অশ্রু গড়িয়ে পড়ছে। কারো মুখে কোনো কথা নেই। রঙ্গন নিজেকে শান্ত করে আহত কণ্ঠে বলল, আন্টি, আমি রঙ্গন বলছি, সাদাফের বন্ধু। রঙ্গনকে থামিয়ে ভদ্রমহিলা কান্না মিশ্রিত উত্তেজিত কণ্ঠে বলল, আমার আব্বুর কি হয়েছে? আমার আব্বু কোথায়? আমার আব্বুকে তোমরা একটু দেখে রাখো। আমি এখনই আসছি ঢাকা। আমার আব্বুর খেয়াল রাখো তোমরা। ভদ্রমহিলার কান্না দেখে ঠোঁট চেপে কান্না করে যাচ্ছে তিন জোড়া চোখ। আরাফ রঙ্গনের চোখের অশ্রু। রঙ্গন আহত ভেজা গলায় বলল, আন্টি, সাদাব ঠিক আছে। সাদাবের ভীষণ জ্বর, জ্বরের ঘরে আপনাকে ডাকছে। আপনি প্লিজ আজ রাতের গাড়িতে করে ঢাকায় চলে আসেন। আমি আমার আব্বুর কাছে এখনই আসছি। ভদ্রমহিলা ফোন কেটে দিলেন। সাদাফকে আব্বু বলেই সবসময় সম্বোধন করেন। শুধু সাদাফকেই না, সাদাফের 5 বন্ধুকে নিজের ছেলের থেকে কোনো অংশে কম ভালোবাসেন না। তিনি কখনো চাননি ছেলে ঢাকায় পড়ালেখা করুক, কিন্তু ছেলের ভবিষ্যতের কথা ভেবে নিজের তৈরি করা কঠিন সিদ্ধান্ত থেকে পিছপা হয়েছেন। মেঘা চিন্তিত কণ্ঠে বলল, আন্টি, এখানে এসে যখন সবকিছু জানতে পারবে তখন কি হবে? একবারও ভেবে দেখেছিস? রঙ্গন চোখ পাকিয়ে বলল, এখনো বলবো সাদাব অ্যাক্সিডেন্ট করেছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। যেখানে জীবন মরণের প্রশ্ন, সেখানে এসব কথা বলতে হয়। তোর মনে হচ্ছে আমি মিথ্যা কথা বলে অনেক বড় ভুল করেছি। আরাফ চিকন কণ্ঠে জবাব দিল, আন্টি এখানে আসলে আমরা সবকিছু সামলিয়ে নিতে পারবো। দেখছিস ফোনের অপর পাশ থেকেই সাদাবের জন্য কেমন করছিল। এখন যদি আমরা সত্য কথা বলতাম, ওনার কিছু হয়ে যেত, স্টক করে মারাও যেতেন। এভাবে আর চলে না। দেখতে দেখতে ঘড়ির কাঁটা 3টে ছুঁই ছুঁই। ক্ষুধার জ্বালায় পেটে ইঁদুর দৌড়াচ্ছে। রঙ্গন হোটেল থেকে গরম গরম ডাল রুটি নিয়ে হাজির। ভেজা গলায় ছোঁয়া বলল, আমি খাবো না, তোরা খেয়ে নে। সাদাফ যতক্ষণ ভালো না হচ্ছে ততক্ষণ কিছুই খেতে পারবো না। আরাফ বিরক্তি নিয়ে বলল, থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিব। খাবি না কেন? এখন না খেয়ে মারা যাবি? যখন সাদাব জানতে পারবে তার জন্য আমরা না খেয়ে বসে আছি, তখন সে অনেক কষ্ট পাবে। আমরা তাকে আর কষ্ট দিতে পারবো না। আরাফের রাগ দেখে চুপসে গেল ছোঁয়া। বাধ্য মেয়ের মতো রুটি নিয়ে মুখে ভরে নিল। ছোঁয়া মা বাসা থেকে খাবার পাঠিয়েছিলেন। কেউ খাবে না বলে সকল খাবার পাঠিয়ে দেওয়া হয়েছে। আধার কেটে ভোরের আলো ফুটতেই সাদাফের মা হলে চলে আসছেন। রঙ্গন অপেক্ষা করছিল সাদাফের মায়ের জন্য। ছেলের অসুস্থের কথা কানে আসতেই 1 মিনিটও দেরি করেননি ভদ্রমহিলা। সবকিছু ফেলেই ছুটে এসেছেন ঢাকা। রঙ্গন ভালোবাসার সহিত বলল, আন্টি, সাদাব হলে নেই, আপনার ব্যাগ আমার কাছে দেন। আমি হলের ম্যানেজারের কাছে রেখে আসছি, আপনাকে সাদাবের কাছে নিয়ে যাচ্ছি। ওনাকে দেখে মনে হচ্ছে সারা রাস্তায় কান্না করতে করতে এসেছেন। নেত্রদয় ভীষণ লাল, পাপড়িগুলো ভিজে একাকার। মায়ের মনে সবার আগে দাগ কাটে। রিক্সা ডেকে হাসপাতালে চলে আসলো। ভদ্রমহিলা পাগলের মতো প্রশ্ন করল, আমার আব্বুর কি হয়েছে? আমার আব্বুকে হসপিটালে কেন নিয়ে এসেছো? মেঘ সাদাবের মাকে জড়িয়ে ধরে শান্ত করার চেষ্টা করল। মেঘাকে দূরে ঠেলে দিলেন। ক্ষোভ নিয়ে বলল, আমার আব্বু কোথায়? আমি তার কাছে যাব, আমাকে তার কাছে নিয়ে যাও। অর্পি সান্ত্বনার বাণী নিয়ে বলল, আন্টি, আপনি শান্ত হন। আপনাকে আমরা সবকিছু বলছি। ছোঁয়া পানি এগিয়ে দিল। ঢকঢক করে পানি পান করলেন। নিজেকে শান্ত রেখে প্রশ্ন করলেন, তোমরা সবাই এখানে? সাদাব কই? রঙ্গন হাঁটু গেলে বসে আন্টির 2 হাত নিজের মুষ্টির মাঝে আবদ্ধ করে নিল। আহত কণ্ঠে জবাব দিল, আন্টি, সাদাব অ্যাক্সিডেন্ট করেছে। সাদাবকে অবজারভেশনে রাখা হয়েছে। সাদাব মাথায় অনেক আঘাত পেয়েছে। ডক্টর বলেছে ঠিক হতে সময় লাগবে। আমাদের ধৈর্য ধারণ করতে বলেছে। এটাও বলেছে 48 ঘন্টার মাঝে জ্ঞান না ফিরলে কোমায় চলে যাবে। ছেলের এমন করুণ পরিস্থিতির কথা শুনে ঘটনাস্থলে জ্ঞান হারিয়ে ফেলেন ভদ্রমহিলা। আরাফ সাদাফের জন্য মসজিদে চলে গেছে। রঙ্গন কোনোদিনও পূজা দিত না। সাদাফের মঙ্গল কামনার জন্য মন্দিরে গেল। একমাত্র আল্লাহ উপর ভরসা। তিনি চাইলে মিরাক্কেল কিছু ঘটতে পারে। আধার যতই গভীর হোক না কেন, দিনের আলোকে আটকাতে পারে না।
ভোরের আলো ফুটতে ঘন অন্ধকার কেটে যায়। দুঃখ মানুষের জীবনে চিরস্থায়ী হতে পারে না। সাদাফের মাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে। ডাক্তারি বিদ্যা যেখানেই শেষ, সেখান থেকে শুরু হয় আল্লাহর রহমহিমা। হুট করেই সাদাফের জ্ঞান ফিরে আসে। বন্ধু মহলে হাসির হইচই উঠল। প্রাণ ফিরে পেল, সাথে 5টি অনবন্ত নিশ্চল প্রাণ। সকল ক্লান্তি নিমিষে উধাও। হাসির রেখা ফুটে উঠেছে। হাতে ফিরে পেয়েছে অমূল্য রত্ন। সকলের চোখে আনন্দের অশ্রু। কথা বলতে পারছে না। নেত্রের দৃষ্টিতে হাজারো কথা বলছে। চোখে চোখে বলা ভাষা শেষ হচ্ছে না। ছোঁয়া কাঁপা কাঁপা গলায় বলল, স্যার, সাদাফ এখন বিপদ মুক্ত, তার কিছু হবে না তো? ডক্টর মুচকি হেসে বলল, আপনাদের বন্ধু কিছু হবে না। আল্লাহ আপনাদের কথা কবুল করেছেন। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। আমার জীবন ধন্য হতো এমন বন্ধু আমার জীবনে থাকলে। আরাফ উত্তেজিত কণ্ঠে বলল, আমরা কখন দেখা করতে পারবো? আমরা সাদাবের সাথে দেখা করতে চাই। সরি, এখন কাউকে দেখা করার সুযোগ দিচ্ছি না। ওনার মাথায় অনেক আঘাত পেয়েছেন। আপনাদের দেখলে উত্তেজিত হয়ে যাবেন। বন্ধুর ভালোর জন্য 2 দিন পর কথা বলেন। অপেক্ষার ফল অল টাইম মিষ্টি হয়। ডক্টর চলে যেতেই রঙ্গন ব্যতীত 4 জন গলা ফাটিয়ে নিজের আনন্দ প্রকাশ করল। রঙ্গন ক্ষোভ নিয়ে রাগী কণ্ঠে বলল, থামবি তোরা, এটা হসপিটাল, এখানে অনেক রোগী আছে, তোদের ডাইনিং রুম নয় এভাবে হইচই করবি। সবাই তাদের ভুল বুঝতে পেরে থেমে গেল। তবুও থেকে থাকলো না কারো ওষ্ঠ। 5 জনা ওষ্ঠ অনবরত ওঠানামা করে যাচ্ছে। কে কি বলছে জানা নেই। যখন যা বলতে ইচ্ছে করছে তখনই সব বলে ফেলছে। বন্ধু তো সেই, যার সাথে সকল কথা শেয়ার করা যায়, কোনো সংকোচ না করে মনের অনুভূতি প্রকাশ করা যায়, যার সাথে কথা বলতে কোনো ভাবনা লাগে না, যেখানে শেষ হয় সেখান থেকে যে কোনো কথা বলা যায়। সাদাফের মুখে এখনো অক্সিজেন মাস্ক পরিহিত। সাদাফের হাতের ওপর হাত রেখে অশ্রু ফেলে যাচ্ছেন ওনার মা। মায়ের ভালোবাসার কাছে সবকিছু তুচ্ছ। ওনার দিকে তাকিয়ে চোখ থেকে অশ্রুর বন্যা বয়ে যাচ্ছে। একজন নার্স এসে বলল, আপনি এখানে কান্নাকাটি করবেন না, প্লিজ বোঝার চেষ্টা করেন। আপনার কান্না দেখে রোগী কান্না করছে, এতে ওনার ক্ষতি হতে পারে। আপনি কি চান আপনার ছেলের ক্ষতি হোক? সাদাফের মা কান্না মিশ্রিত কণ্ঠে বলল, আমি কখনো চাইবো না আমার ছেলের ক্ষতি করতে। বুকে মাঝে কষ্ট লুকিয়ে রেখে মলিন হাসি দিয়ে বলল, আমি আর কান্না করব না, কখনো কান্না করব না। কেটে গেল 2 দিন। আজ সাদাফকে কেবিনে দেওয়া হয়েছে। সাদাফের মা ছোঁয়ার সাথে তাদের বাসায় গেছেন। সাদাফ এখন মোটামুটি সুস্থ। রঙ্গনের পাশে শুয়ে বলল, মামা বাতাস কর, ফ্যানের বাতাস গায়ে লাগছে না, গরমের মাঝে গায়ে গরম বাতাস লাগছে। সাদাফ চকিত দৃষ্টি মেরে তাকায় আরাফের দিকে। মেঘা বসতে বসতে বলল, মামা, ওভাবে তাকিয়ে থাকিস না। ছেলে হয়ে ছেলেদের দিকে এভাবে তাকিয়ে থাকলে বুঝতেই পারছিস কি ভাবতে পারে। রঙ্গন অন্য জায়গায় বসতে বসতে বলল, তোদের রুচি দেখে আয়াম অবাক, বিশেষ করে মেঘা কথা শুনে। তুই কিভাবে বলতে পারলি এসব কথা? অর্পি প্রবেশ করতে করতে বলল, সাদাবকে পিটানোর জন্য আমি লাঠি নিয়ে আসছি, হলে জুনিয়রদের ভয়ে দেখানোর জন্য নিয়ে আসছি। এখন তোকে পিটানোর কাজে লাগবে। সাদাফ চকিত হয়ে বলল, আমি তোকে কি করলাম? তুই আমাকে পিটাবি কেন? তোর প্রেমে আমি কখন বাধা হয়ে দাঁড়ালাম? অর্পি রেগে বলল, খুত্তা, তুই ক্যাম্পাসের বাইরে দৌড়ে গেছিলি কেন? তোর কিছু হলে আমরা কাকে নিয়ে বেঁচে থাকতাম? তুই ছেড়ে যাবি ভালো কথা, কিন্তু তোর ভালো থাকাটা আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। অর্পি কথাগুলো কান্না মিশ্রিত কণ্ঠে বলল। সাদাফের হাতে হাত রেখে বলল, এমন কখনো করবি না। আমরা তোকে অনেক ভালোবাসি। তোকে ছাড়া আমাদের বন্ধুমহল শূন্য। তুই ছাড়া খাকা করবে তোলপাড় ক্যাফেটেরিয়া, খাকা করবে ম্যাথ ডিপার্টমেন্ট, নাজিয়া ম্যামের বকা দিয়ে অকারণে কাউকে বের করে দিবে। তুই থাকলে আমরা একটু সাহস পাই, আমাদের বের করতে পারবে না। মেঘা অর্পির পিঠে থাপ্পড় বসিয়ে বলল, এসব ন্যাকামি বন্ধ কর, আমার পা ব্যথা করছে। পারলে তুই সাদাফকে লাথি দিয়ে বেড থেকে ফেলে দে, আমি একটু ঘুমাবো। সাদাফ মিহি কণ্ঠে বলল, কি তোরা এখানে থাকবি? তোরা কবে থেকে রোগী হলে অসুস্থ ছিলাম আমি? তোদের ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে তোরা 14 বছর থেকে অসুস্থ। মেঘা সাদাফকে বেড থেকে টেনে নামায়। মায়া ভরা তিতু কণ্ঠে বলল, তোমার জন্য রাতে ঘুমাতে পারিনি ভালো করে, 4 দিন ঠিক মতো কিছু খেতে পারিনি, বাইরে দাঁড়িয়ে তোকে পাহারা দিছে, মশার সাথে যুদ্ধ করেছি। আমাদের যদি ডেঙ্গু জ্বর হয়ে যায়, তুই জানিস না শীতের আগে ডেঙ্গু জ্বরের উপদ্রব বেড়ে যায়। সাদা বোকা ছেলের মতো অন্যের বেডে বসে আছে। পাশে বসে আছে রঙ্গন।
মেঘা অর্পি আরাপ না বসে আসছে না শুয়ে আছে। কথায় বন্যা বসিয়ে ফেলেছে। বেডি মানুষের কথায় সায় দিলে কথা কোনোদিনও শেষ হয় না। তার একটা জ্বলন্ত উদাহরণ হলো আরাপ একটু সাড়া দিছে মানে মেঘা অর্পি দুনিয়ার কথা জুড়ে দিয়েছে। কথা বলার মাঝখানে তিনজন সাবধানের সাথে উঠে সাদাফকে বেডে শুইয়ে দিল। এমন ঘটনায় ভেবাচাকা খেল রঙ্গন সাদাফ। তাদের উদ্দেশ্য কিছুই বুঝতে পারল না। অর্পি এক টুকরো আপেল নিয়ে সাদাফের মুখে ভরে দিল। মিষ্টি মধুর স্বরে বলল, আহারে, না খেয়ে খেয়ে শুকিয়ে যাচ্ছে। তো কেমন শুকনো অবস্থায় দেখে আমার খুব কষ্ট হয়। মেঘা অরেঞ্জ জুস এগিয়ে দিয়ে বলল, একটু কষ্ট করে উঠে বস, জুসটা সম্পূর্ণ খেয়ে নে। জুস না খেয়ে শক্তি পাবে কি করে? আরাফ ওভার ভাব দেখিয়ে বলল, দোস্ত কি খাবে আমাকে বল, আমি তোর জন্য সবকিছু এখনই হাজির করছি। বিরিয়ানি, চিংড়ি মালাইকারি, কাবাব ইত্যাদি। সাদাব রঙ্গনের চোখ কপালে। একটু আগে এসব ফল খাওয়ার জন্য এদের মাঝে তৃতীয় বিশ্বযুদ্ধ হয়ে গেল। এখন নিজে থেকেই খাওয়ানোর জন্য উঠে পড়ে লেগেছে। অর্পি সাদাফের পিঠে থাপ্পড় বসিয়ে ন্যাকা স্বরে বলল, তুই বন্ধু নামের কলঙ্ক, একজন মৃত পথযাত্রীর সেবা যত্ন না করে এখানে বসে আছিস। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া, আমার বন্ধুর কোনো ক্ষতি করেনি। তার কিছু হলে আমরা কি নিয়ে বাঁচতাম। সাদাফের মা খাবার রাখতে রাখতে বলল, তোমরা 5 জনই সাদাবকে অনেক ভালোবাসো। তোমাদের মতো বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। রঙ্গন 6-9 হিসাবটা একটু এখন ঠিক মতোই বুঝতে পারল। আন্টিকে দেখে তাদের এসব অভিনয় স্টার জলসা এদের চোখে দেখে না। মেঘা বিড়বিড় করে বলল, কপাল খারাপ বলে এমন বন্ধু জুটেছে। শালাগুলো বাস দিতে 1 মিনিটও পাবে না। কিছুদিন থাকলে বুঝতে পারবেন। সাদাফের মা বলল, মেঘা মামুনি, তুমি কিছু বললে? আমি তোমার কথা বুঝতে পারলাম না। মেঘা ভীতু হাসি দিয়ে বলল, না না আন্টি, এমন কিছুই বলিনি। আসলে আপনার হাতের রান্না কবে থেকে খাই না, খুব মিস করি আপনার হাতের রান্না। মাথার হাত বোলাতে বোলাতে অর্পিকে ইশারা করে বলল, জানতে পারলে এখনই খুন করে ফেলতো। আল্লাহ বাঁচিয়েছেন, কিছু জানতে পারেননি। সাদাফ এখন পুরোপুরি সুস্থ। রেগুলার ক্লাসে মন দিয়েছে সবাই। ইনকোর্স পরীক্ষা 2 দিন পর। তবুও বন্দরমহল গোল হয়ে মাঠের মাঝে বসে আছে। সূর্যের তেজস্বী রশ্মি তাদের গায়ে পড়ছে। তোলপাড় ক্যাফেডিয়ামে ক্ষোভ নিয়ে বসে আছে আরাফ। মাথা গরম, চোখে অগ্নি, যে কাউকে পুড়িয়ে ফেলবে। দৃষ্টিতে খেলা করছে সেই ইনকোর্স পরীক্ষার দৃশ্য। সর্বশেষ পরীক্ষা ছিল। সাদাফের কাছ থেকে আজ কোনো প্রকার সাহায্য পায়নি আরাফ। মেঘা বেসুরা গলায় গান ধরল, আরে আরাফ করেছে, রাগ দেখায়নি সাদফ। আরাফ করিবে ফেল, টানিবে ঠেলা, ম্যামের কাছে হয়ে যাবে সেল। অর্পি হুহা করে হেসে উঠল। মেঘার এমন অদ্ভুত গান শুনে আশেপাশে অনেক জুনিয়ররাই হেসে উঠল। অর্পি হাসি থামিয়ে বলল, দোস্ত, তোকে আজ 71 টেলিভিশনের পর্দায় দেখানো হবে। তুই এত সুন্দর কাকের মতো গান পারিস, আগে জানিনি। আগে জানলে আমি তোর অটোগ্রাফ নিতাম। মেঘা শক্তপোক্ত ভাষায় জবাব দিল, মানা করেছে কে? অটোগ্রাফ এখনো নিতে পারিস। আমার কোনো অহংকার নেই। আমার কণ্ঠের কাছে বাংলাদেশের কণ্ঠের রানী রুনা লায়লাও ফেল। ওনাকে আমি গান শেখাই। ছোঁয়া রাগ নিয়ে বলল, থামবি তোরা? তোদের এসব ড্রামা আমার কাছে ভালো লাগছে না। 2 সপ্তাহ কষ্ট করে সব পরীক্ষা শেষ করলাম। এখানে একজন রাগ করে বসে আছে, অন্য 2 জন বিশ্ববিখ্যাত শিল্পী হয়ে যাচ্ছেন। সাদাফ রঙ্গন এখনো আসলো না। তাদের 2টাকে ধরে নিয়ে আয়। অর্পি আরাফের কাঁধে হাত রেখে বলল, মামা প্যারা নিস না, ইনকোর্স পরীক্ষা তো অনেকেই দেয় না। আরাফ ক্ষোভ নিয়ে বলল, সাদাপের বাচ্চার উপর আমার কোনো রাগ নেই। আমার তো একটাই রাগ, সে আমাকে না দেখিয়ে অন্য মেয়েকে দেখালো। ভাবতে পারিস আমাকে ভুলে গেছে। মেঘা আহ্লাদি স্বরে বলল, আহারি, ছোট বাবুটাকে ভুলে গেছে। তোর অবস্থা দেখে আমি ভাবছিলাম কি না কি হয়ে গেছে। এখন দেখি এই ব্যাপার। একটু হলেও ভেবে নিয়েছিলাম তোর সাথে তোর জিএফ এর ব্রেকআপ হয়েছে। অর্পি মেঘাকে থামিয়ে বলল, মেঘা, ছোঁয়া মনে আছে আমরা আরাফের প্রাণপ্রিয় প্রিয়তমাকে কিভাবে ফ্যাক দিয়েছিলাম? মনে পড়লি না? আমার খুব হাসি পায়। ছোঁয়া মুচকি হেসে বলল, আর বলিস না, মেয়েটাকে চাপকলের পানির জন্য কতই না দৌড় পাঠানো হয়েছে। কত গাধা ছিল, পানি নিয়ে আসতে পারেনি বলে শাস্তি হিসেবে দেওয়া হয়েছিল আরাফের জিএফ 1 পায়ে দাঁড়িয়ে ব্যায়াম করে। তখন থেকেই আমাদের আরাফ বাবু প্রেমে পড়ে যায়। ছোঁয়ার কথার মাঝে সাদাফ রঙ্গন ক্যাফেটেরিয়ারে দিয়ে প্রবেশ করে। সাদাফ প্লাস্টিকের চেয়ার টেনে বসতে বসতে বলল, সরি দোস্ত,
আম্মার সাথে কথা বলতে বলতে লেট হয়ে গেছে। ছোঁয়া সাদাফের কাঁধে মাথা রেখে বলল, আমি তোর জন্য সব সময় অপেক্ষা করতে পারবো। তুই আরো লেট করে আসলে কোনো সমস্যা হতো না। সাদাফ বিরক্তি নিয়ে বলল, দূরে সর, আমার কাঁধে মাথা রাখার কি হলো? বাড়িতে ঘুমাতে পারিস না, আমার কাঁধে তোকে ঘুমাতে হবে? ছোঁয়া অভিমানী স্বরে বলল, আমি তোর কাঁধে মাথা রাখলে সমস্যা কি? বন্ধুর কাঁধে মাথা রাখতেই তো পারি। সাদাফ বিরক্তি স্বরে বলল, গরমে ভেজে একাকার, তারপর তুই কাঁধে মাথা রাখিস? তোর কি গরম লাগে না? দূরে সর। ক্যাফে ডিয়াবের ফ্যানগুলো পুরানো হয়ে গেছে, 2G নেটের মতো হয়ে গেছে। ছোঁয়া চুপি চুপি বলল, আমার কাছে তোর ঘাম মাখা শার্টের গন্ধ ভালো লাগে, মিশে একাকার হয়ে যেতে ইচ্ছে করে। আমার কাছে তোর প্রতিটি জিনিসই ভালো লাগে। আরাফ কাউকে পাত্তা না দিয়ে বলল, পরীক্ষার ঝামেলায় তেতু হয়ে গেছি, চল আমরা বোটানিক্যাল গার্ডেনে ঘুরে আসি। ছোঁয়া খুশিতে আত্মহারা হয়ে বলল, আরফ, তুই আমার মনের কথা বলেছিস। বুকে আয় মামা, বুকে আয়। উর্বি খোঁচা মেরে বলল, আরাপ ছোঁয়ার বুকে লেপটে পড়, অনেক ভালোবাসা দিবে তোকে। আহারে, তোকে 2 হাত বাড়িয়ে বুকে টানছে। উর্বির কথায় ছোঁয়ার রাগ আকাশ প্রাণী। ছোঁয়া পারছে না কিছু করতে, ইচ্ছে করছে উর্বির যত্নে তৈরি করা কেশগুলো একটা একটা করে তুলতে, পরিস্থিতি সামলিয়ে নিতে। রঙ্গন বলল, এখানে বসে থাকবি নাকি বোটানিক্যাল গার্ডেনে যাবি? সন্ধ্যার পর গার্ডেনে থাকা যাবে না, চল তাড়াতাড়ি, না হলে আড্ডা দেওয়া হবে না। যাবি আর আসবি, কোনো কিছুই হবে না। ছোঁয়া উৎফুল্ল হয়ে বলল, আজ সবাই আমার গাড়িতে যাবি। আমি ড্রাইভারকে ফোন দিচ্ছি, এখনই চলে আসবে, সময় লাগবে না। সিএনজি দিয়ে গেলে অনেক লেট হয়। গতবার ধানমন্ডি লেকের কথা মনে আছে? অনেকটাই লেট হয়েছে। আরাফ খুশিতে বলল, আফসোসের সাথে বলল, মামা তোর গাড়ি হলে তো ভালোই হয়, কিন্তু তুই এখনো গাড়ি চালানো শিখলি না। আজ তুই গাড়ি ড্রাইভ করতে পারলে আলাদা ড্রাইভার লাগতো না। আরাফের আফসোসের কথা সবার মন ছুঁয়ে গেল। খুশিতে কারো চোখে জল আসলো না, বেচারার অনেক দুঃখ। ছোঁয়া ফোন নিয়ে গাড়ি আসতে বলে, সবাইকে তাড়া দিয়ে বলল, চল চল, দেরি হয়ে যাচ্ছে। রঙ্গন আরাফ দৌড়ে চলল, তাদের পিছন পিছন দৌড় দিল মেঘা অর্পি। সাদাফ এখনো চেয়ারে বসে আছে, যাওয়ার কোনো নামগন্ধ নেই। ছোঁয়া সাদাফের হাত ধরে বলল, তুই এখানে বসে আছিস কেন? তুই আমাদের সাথে যাবি না? না, যেতে ইচ্ছে করছে না, তোরা ঘুরে আয়। আমি হলে যাচ্ছি, আমি একটু ঘুমাবো। সাদাফের কথা শুনে ছোঁয়ার রাগ তীব্র থেকে তীব্রতর হচ্ছে। ইচ্ছা করছে সাদাফকে টেনে হিস্ট্রে নিয়ে যেতে, কিন্তু এমন কিছুই করতে পারবে না। ছোঁয়া ক্ষোভ নিয়ে বলল, তো সমস্যা কি? আমি তোর সমস্যার মূল কারণ। আমি যাচ্ছি বলে তুই যাবি না? আমাকে তুই সহ্যই করতে পারিস না। আমি কি দোষ করেছি? কেন তুই বারবার আমার সাথে এমন করিস? ছোঁয়া, তুই সব সময় 2 লাইন বেশি বুঝিস। আমরা কেন তোর গাড়ি দিয়ে বোটানিক্যাল গার্ডেনে যাব? আমাদের তুই দোয়া করিস, আমরা একটা সিএনজি ভাড়া করে যেতে পারতাম না? একটু লেট হলে সমস্যা কি? তার মানে তোর মূল সমস্যা হচ্ছে আমার গাড়ি। এখন আমার গাড়িকেও তো সহ্য হয় না, তাকে তুই প্রতিবন্ধী মনে করিস। এখন সিএনজি দিয়ে গেলে লেট হবে, তুইও জানিস, তবু কেন এসব বলছিস? জানি, কিন্তু আমাদের জন্য আন্টি তোকে সবসময় বকা দেন, কেন তুই আমাদের জন্য বারবার বকা খাবি? আমি তোদের জন্য বারবার বকা খেতে রাজি। আমাদের কাছে তোরা অমূল্য, তোদের ভালোবাসার মূল্য কখনো দিতে পারবো না। আমার এলোমেলো জীবনটা তোরা সাজিয়ে দিয়েছিস। মা যতই বকা দেন তিনি জানেন আমি তোদের সাথে থাকলে ভালো থাকি। আমার খারাপ লাগে তোকে কেউ বকা দিলে, শুধু তোকে নয়, মেঘা অর্পিকেও কেউ বকা দিলে আমার খারাপ লাগে। আমি তোদের 3 জনকে খুব ভালোবাসি। ছোঁয়ার মন খারাপ হয়ে গেল। সাদাফ তার জন্য ভাবে না, মেঘা অর্পির জন্য যেমন ভাবনা তার জন্য তেমন ভাবনা। ছোঁয়া মুখ কালো করে বলল, ওকে যেতে হবে না, পায়ে হেঁটে যাব। আমি মানা করে দিচ্ছি, আমার কিছু যায় আসে না। অন্যরা কি ভাববে সেটা তুই জবাব দিবি। আমি বলবো তুই যেতে মানা করেছিস, আমার এতে কোনো দোষ নেই। এমন কিছুই করবি না, চল যাচ্ছি। এদিকে আরাফ রঙ্গন ড্রাইভারের সাথে বসেছে। সাদাফ ছোঁয়া লেট করেছে বলে তারা আকাশ পাতাল ভেবে যাচ্ছে। তাদের মাঝে কুচকুচ হোতা হে, এক একজনের ভাবনা এক এক রকম। মুখে মুখে তো বাসর পর্যন্তই চলে গেছে তারা। সাদাফ ছোঁয়া আসতেই সবাই চুপ হয়ে যায়, কোনো কথা নেই। ঝড়ের পর প্রকৃতি যেমন শান্ত, ঠিক তেমনি সবার মাঝে নীরবতা বিরাজ করছে। সাদাফ বাধ্য হয়ে ছোঁয়ার সাথে বসল। চারিদিকে জোয়ায় জোয়ায় কবুতরের বসবাস। বোটানিক্যাল গার্ডেন হয়ে গেছে প্রেম গার্ডেন। গধূলি বেলায় পরন্ত দুপুরে সবাই চলে আসে ভালোবাসার মানুষের সাথে একান্ত কিছু সময় কাটানোর জন্য। সবাই শাপলা পুকুর পাড়ে গোল হয়ে বসত।
আরাফ গিটারের টুংটাং শব্দ তুলে অর্পির কণ্ঠে ধ্বনিত হয় রবীন্দ্রনাথের গান। অর্পির গলার সাথে তাল মিলিয়ে যাচ্ছে সবাই। বন্ধুমহলে কোলাহল শুরু হয়ে গেল। বেসুরা সুরও এখন অনেক মধুর। কখন সন্ধ্যার আভাস পৃথিবীর বুকে হানা দিচ্ছে জানা নেই। ব্যস্ত হয়ে পড়েছে পিক তুলতে সবাই। সন্ধ্যার গধূলি বেলায় কোণে দেখার তোড়ঝোড় চলছে। এমন সময় মায়া ভরা মুখ দেখা যায়। ভালোবাসার এক অনন্য বৈশিষ্ট্য ফুটে উঠেছে। ফুটে উঠে দিগন্ত প্রহরের অবসান। ছোঁয়া উচ্ছ্বাসের সাথে বলল, সাদাফের সাথে আমার কিছু পিক তুলে দে। অবাক চারজোড়া দৃষ্টি নিক্ষিপ্ত করে ছোঁয়ার উপর। আরাফ চোখ টিপল দিয়ে বলল, মামা, মায়া তো তোর প্রেমে পড়ে গেছে। 1000টা পিক তোলার পরও তোর সাথে একান্ত পিক তুলতে চাচ্ছে। ছোঁয়া রাগে দৃষ্টি নিক্ষেপ করে আরাফের উপর। কেউ কিছু বলার আগে আরাফকে মারার জন্য দৌড় দেয়। আরাফ নিজেকে বাঁচানোর জন্য দৌড় দেয়। আরাফের পিছন পিছন দৌড়ে যাচ্ছে ছোঁয়া। ছোঁয়া মনমরা হয়ে বসে আছে। অষ্টদয় কামড়ে নিজের চোখের অশ্রু আটকানোর চেষ্টা করছে। চোখ মুখ ফোলা। সারা রাত কান্না করেছে দেখেই বোঝা যায়। একতরফা ভালোবাসাগুলো এভাবেই কষ্ট দেয়। কখনো অপর পক্ষের লোক ভালোবাসা বুঝতে পারে না। শিমুল গাছের অর্কিডের বসে বসে প্রহর গুনছে। ক্লাস করবে না বলে মন স্থির করেছে। মেঘা ছোঁয়ার কাঁধে হাত রাখতে ছোঁয়া কেঁপে উঠল। ছোঁয়া আহত কণ্ঠে প্রশ্ন করল, এখানে কি চাই? ক্লাসের সময় হয়ে গেছে। ক্লাস না করে এখানে আসলি কেন? মেঘা ছোঁয়ার গা ঘেঁষে বসতে বসতে বলল, গতকালের ঘটনায় ভেঙে পড়লে চলবে? সাদাফের ভালোবাসা পেতে হলে তোকে স্ট্রং হতে হবে। সাদাফের প্রথম ভালোবাসা সাদাফকে কষ্টের সাগরে ভাসিয়ে চলে গেছে। এখন সাদাফ তাকে মন থেকে সরাতে পারেনি। সেই মনে তোকে কিভাবে জায়গা দিবে? তোকে জায়গা বানিয়ে নিতে হবে। ছোঁয়া মেঘার হাতের উপর হাত রেখে বলল, আমি গতকাল শুধু বললাম সাদাফের সাথে আমাকে কয়েকটা পিক তুলে দিতে। তোরা সবাই তো সাদাফের সঙ্গে সিঙ্গেল পিক তুলছিস। আমি তুললে সমস্যা কি? আমাকে কেন অ্যাভয়েড করে? জানি না, আজ তোকে নিজের বোন হিসেবে বলছে। সাদাফকে তোর মনের কথা বলে দে। আমরা দেখেছি সাদাফ তোর প্রতি অনেক দুর্বল। আমরা আন্টিকে পটিয়ে নিয়েছি। আমরা আন্টির সাথে তোর বিষয় শেয়ার করেছি। ছোঁয়া চকিত হয়ে বিস্ময় কণ্ঠে বলল, আন্টিকে এইসব কবে বললি তোরা? আন্টিকে কেন বলতে গেলি? আন্টি কি মনে করবেন? চোখ দুটো ছোট কর। আমি জানি সাদাফ তোর ভালোবাসা বুঝতে পারে, কিন্তু মুখে প্রকাশ করে না। তোকে নিজের জীবনের চেয়ে অনেক ভালোবাসে। তোর জন্য সাদাফের অনেক চিন্তা হয়। তুই তোর মনের কথা সাদাফকে জানিয়ে দে। ছোঁয়ার মনে পড়ে যায় সাদাফের কথাগুলো। আন্টি তাকে বকা দিলে আমার খারাপ লাগে। ছোঁয়া জিব্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, আমার ভীষণ ভয় হয় সাদাফ যদি আমায় ফিরিয়ে দেয়। আমি সাদাফকে ছাড়া বাঁচতে পারবো না। সাদাফের প্রতিষ্ঠিত হওয়ার জন্য আমাকে অপেক্ষা করতে হবে না। আমি বাবার সাথে সাদাফের কথা শেয়ার করেছি। সাদাফ আমাদের অফিসে কাজ করবে। আমার মনে হয় না সাদাফ এমন কিছু করবে না। সাদাফের আত্মসম্মান অনেক, কিছুতেই মাথা নিচু করবে না। এসব পরে ভাবা যাবে। তুই আজ সাদাফকে প্রপোজ করবি। আমি মেয়ে হয়ে কিভাবে সাদাফকে প্রপোজ করব? সাদাফ নিজে থেকে প্রপোজ করবে না কোনোদিন। এই স্বপ্ন নিয়ে বসে থাক। যেদিন সাদাফ হাত থেকে বেরিয়ে যাবে সেদিন বুঝবি। তুই এইখানে বসে বসে ভাবতে থাক, সাদাফকে হারাবি নাকি সময়ের মধ্যে নিজের মনের কথা জানাবি। ছোঁয়া পিছন থেকে মেঘাকে ডেকে যাচ্ছে। মেঘা কোনো রিপ্লাই দিচ্ছে না। হনহনিয়ে নিজ গন্তব্যে এগিয়ে যাচ্ছে। ছোঁয়ার কথার কোনো মূল্য দিল না, যেন নিজেকে প্রস্তুত করে সাদাফের সামনে উপস্থাপন করতে পারে। নীরবে নিভৃতে বসে আছে 6 জোড়া চোখ। কারো মুখে কোনো কথা নেই। হাহাকার অনুভূতি সাড়া দিচ্ছে সকলের মনে। 6 জোড়া অস্ত্র কথা বলার জন্য হাঁসফাঁস করছে। নীরন মাঠের ঘাস সাক্ষী দিচ্ছে গভীর শ্বাস প্রশ্বাসগুলো। নীরবতা ভেঙে চঞ্চল অর্পি বলল, মামা, তোরা এবার শোক দিবস পালন করবি। আমার মনে কোনো শোক নাই। কারো মুখের দিকে তাকানোও যাচ্ছে না। আমার পাঁচ করে বসে আছে। অর্পির কথা কেউ গায়ে মাখল না। সে আগের মতোই নীরবতা পালন করে যাচ্ছে। যে হাস্যোজ্জ্বল গ্রুপে অনবরত কথা হতো, টুংটাং গিটারের শব্দ শোনা যেত, একসাথে যে কোনো গানে অস্ত্র মেলাতো সবাই। মেঘা বলল, আমি সবাইকে উদ্দেশ্য করে একটা কথাই বলতে চাই। আমার কথাগুলো সবাই সিরিয়াসলি নিবি। আমি চাই না আমাদের বন্ধুত্বের মাঝে কোনো ফাটল ধরুক। সাদাফ মোটা ফ্রেমের চশমা খুলে বলল, সামান্য ঝড়ে আমাদের বন্ধুত্ব নষ্ট হবে না। আমি সকল পরিস্থিতিতে তোদের পাশে ছিলাম, আছি আর চিরকাল তোদের পাশে থাকবো।
সাদাফের জবাবে ছোঁয়ার মনে আশার আলো ফুটে উঠল। মেঘা চোখ টিপ দিয়ে সবকিছু বুঝিয়ে দিল। সাদাফ আর অর্পি ছাড়া সবাই জানে অর্পিকে তাদের সিদ্ধান্ত নেওয়া হয়নি। পেট পাত্তা মেয়ে, পেটে কোনো কথা চেপে রাখতে পারে না। কাঁধে গিটার তুলে নিয়ে বলল, আমার লাইব্রেরিতে কিছু কাজ আছে। তিন জোড়া প্রাণ বসা থেকে দাঁড়িয়ে পড়ে। সামনের দিকে পা বাড়াতে ছোঁয়া সাদাফের সামনে হাঁটু গেড়ে বসল। সাদাফের দিকে একটা রিং এগিয়ে দিয়ে মধুর স্বরে বলল, আমি তোর ভালোবাসার সঙ্গী হতে চাই, সারা জীবন পাশে থাকতে চাই, তোর দুঃখ ভাগ করে নিতে চাই। সুখটা একান্ত তোরই থাকবে, তোর সুখের ভাগ নিব না। আমি তোর সব কিছু জেনেই তোর কাছে আসতে চাই। আমি কখনো তোকে নীতিকে ভুলে যেতে বলবো না। নীতির জায়গা তোর মনে সারা জীবন থাকবে, আমি নীতির জায়গা নিব না। আমি তোর মনের গহীন কোণের একটা অংশ হতে চাই, সমস্ত অংশ জুড়ে থাকবে নীতি। অর্পির চোখ আকাশ প্রাণে। অর্পি কোনোদিন কল্পনাও করতে পারেনি ছোঁয়ার আজ সাদাফকে প্রপোজ করবে। বাকি তিনজনের চোখ নিবদ্ধ সাদাফ ছোঁয়ার দিকে। সাদাফের উত্তরের আশায় আছে সবাই। রঙ্গন বলল, সাদাব, তুই বাস্তবতার সাথে নিজেকে তুলনা করে দেখ, সব দিক বিবেচনা করে দেখ। তোকে ডিপ্রেশন থেকে বেরিয়ে আসার জন্য ছোঁয়া তোর জীবনে অনেক গুরুত্বপূর্ণ। ছোঁয়ার ভালোবাসা তোর জীবনে সব থেকে বেশি, সবসময় তোকে ভালোবেসে গেছে। বন্ধুত্ব নষ্ট হওয়ার ভয়ে কখনো মুখ ফুটিয়ে বলতে পারেনি। আজ তোর কাছে বন্ধুত্বের জবাব পেয়ে নিজের মনে সাহস পেয়েছে। তাকে তুই ফিরিয়ে দিবি না প্লিজ? সাদাফের মুখে কোনো কথা নেই। মেঘা আরাফ কথা বলতে গিয়েও থেমে গেল। ছোঁয়া হাঁটু গেড়ে উত্তরের আশায় বসে আছে। সাদাফের চোখ দুটো লাল বর্ণের ন্যায় ধারণ করেছে। সাদাফ ছোঁয়ার কাঁধ ধরে ছোঁয়াকে দাঁড় করায়। ছোঁয়া মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সাদাফ রাগের মাথায় খুব জোরে কয়েকটা থাপ্পড় বসিয়ে দিল। অতিরিক্ত কিছু করার আগে সবাই সাদাফকে ধরে ফেলে। সাদাফ হুঙ্কার দিয়ে বলল, তোর কত বড় সাহস, তুই আমার সামনে নীতির নাম তুলিস? আমি পৃথিবীতে একটা নামকে সব থেকে বেশি ঘৃণা করি, সে নামটা হলো নীতি। ইচ্ছা করছে তোকে খুন করতে। আজ থেকে নীতির নামের পাশে ছোঁয়া নামটাও অ্যাড হলো। কেউ ছোঁয়া নামটা আমার সামনে নিলে তোদের সাথে আমার সম্পর্ক চলে যাবে। সাদাফের রাগ দেখে রীতিমতো সবাই আশ্চর্য। সাদাফ এর আগে কোনোদিন এতটা রাগ করেনি। সাদাফকে আটকে রাখা যাচ্ছে না। অনেক কথা শুনিয়ে যাচ্ছে ছোঁয়াকে। ছোঁয়া নিজেকে আটকে রাখতে পারল না। ছোঁয়া দৌড়ে নিজের গাড়িতে চলে আসে। ছোঁয়ার পেছন পেছন মেঘা অর্পিও দৌড়ে আসে। তারা আসার আগেই ছোঁয়া গাড়ির দরজা আটকে দেয়। ড্রাইভারকে করা নির্দেশ দেওয়াতেই ড্রাইভার গাড়ি চালিয়ে চলে গেলেন। মেঘা অর্পির কথায় কোনো পাত্তা দিল না। হসপিটালের করিডোরে একমাত্র মেয়েকে হারানোর প্রহর গুনে যাচ্ছে। ছোঁয়া সুইসাইড করার চেষ্টা করেছে। বাসায় যাওয়ার পর ছোঁয়ার বাবার রাখা ঘুমের মেডিসিন সবগুলো খেয়ে নিয়েছে ছোঁয়া। কাজের মহিলা দেখে নিয়েছিল, সেজন্যই সাথে সাথে ছোঁয়াকে হসপিটালে নিয়ে আসা হয়। ছোঁয়ার পেট থেকে ঘুমের ঔষধের প্রভাব বের করার জন্যই ডক্টর স্টামাক ওয়াশ করে যাচ্ছে। ছোঁয়ার বাবা এক জায়গায় ঝুপড়ি মেরে বসে আছে। ছোঁয়ার মা অনবরত কান্না করেই যাচ্ছে। ছোঁয়ার ফ্রেন্ডসদের কাউকে এই খবর দেওয়া হয়নি। ছোঁয়ার ফোনে একের পর এক ট্রাই করে যাচ্ছে আরাফ, রঙ্গন, মেঘা, অর্পি, কিন্তু কারো ফোন তুলছে না। ছোঁয়ার রুমে অবহেলায় অনাদরে ফোনটা পড়ে আছে। সবাই সিদ্ধান্ত নিল ছোঁয়াদের বাড়িতে আসবে। সকল ভাবনা একপাশে রেখে চলে আসলো ছোঁয়াদের বাসায়। দারোয়ানের কাছ থেকে জানতে পেরে ছোঁয়া সুইসাইড করার চেষ্টা করেছে। রঙ্গন সাদাফকে ফোন দিল। সাদাফ ফোন তুলে কড়া জবাব দিল, রঙ্গন, তুই আমাকে ফোন দেওয়ার চেষ্টা করবি না। আমাকে আজ একা থাকতে দে। আমি মরে যাব না, আমি ততটা দুর্বল নই। মরার হলে হসপিটালে মরে যেতাম। রঙ্গনকে কিছু বলার সুযোগ না দিয়ে ফোন কেটে দিল। পরবর্তীতে ফোন ডায়াল করলে সুইচ অফ দেখালো। কোনো উপায় না পেয়ে সাদাফকে মেসেজ করে জানিয়ে দিল, তোর জন্য ছোঁয়া সুসাইড করেছে, পারলে ছোঁয়াকে মাটি দিতে আসিস। মেসেজ ভেসে উঠেছে হাজার হৃদয় ভাঙা কষ্ট। রঙ্গন আর আরাফ বাইকে করে হসপিটালে চলে গেল। অর্পি, মেঘা একটা রিক্সা নিয়ে হসপিটালের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। এদিকে ছোঁয়ার অবস্থা ধীরে ধীরে অবনতির দিকে যাচ্ছে। ছোঁয়ার মাকে হসপিটালের অন্য কেবিনে অ্যাডমিট করা হয়েছে। একমাত্র মেয়ের এমন অবস্থা দেখে বিপি বেড়ে যায় ওনার। ঘটনাস্থলে জ্ঞান হারিয়ে ফেলেন। ছোঁয়ার বাবার দিকে তাকানো যাচ্ছে না। মানুষটা জীবিত থাকলেও মেয়ের শোকে মনটা মরে গেছে। ভোরের আলো ফুটতে ছোঁয়া চোখ মেলে তাকায়। ছোঁয়াকে ঘিরে বসে আছে মেঘা, অর্পি, রঙ্গন, আরাফ। রাত যতই গভীর হোক না কেন, দিনের আলো অন্ধকার কিছুতেই আটকাতে পারে না। ছোঁয়ার নেত্রদয় খুঁজে যাচ্ছে সাদাফ নামের ভালোবাসার মানুষটাকে, যাকে ভালোবেসে জীবন যুদ্ধে হেরে গেছে। তবুও বেহায়া নেত্রদয় তাকে খুঁজে যাচ্ছে। সাদাফকে দেখতে না পেয়ে নয়ন জলে ভরে উঠল। মেঘা ছোঁয়ার হাতের ওপর হাত রেখে বলল,
ছোঁয়া, তোর চোখে পানি মানায় না। আমি তোর চোখে আগুন দেখতে চাই। মেয়েরা কি ফেল না ভালোবাসার জন্য দুয়ারে দুয়ারে ঘুরবে? আমি চাই তুই এমন একজন নারী হবি, তোর ভালোবাসা পাওয়ার জন্য সাদাফ তোর পেছন পেছন ঘুরবে। আরাফ ক্ষোভ নিয়ে সামান্য হুঙ্কার দিয়ে বলল, মেঘা পেতনিকে জিজ্ঞাসা করো সুইসাইড কেন করতে গিয়েছিল। সাদাব তার জীবনে বড় হয়ে গেল, 3 বছরের বন্ধুত্বেরও কোনো মূল্য দিল না, আমাদের কথা একবারও ভাবলো না। আমরা কার জন্য রাতের ঘুম হারাম করে দাঁড়িয়ে আছি? অর্পির ওষ্ঠ কথা বলার জন্য কাঁপছে। আগ বাড়িয়ে বলল, আরাফ দোস্ত, তুই এরকম একদম ঠিক বলেছিস। আমাকে দেখ, আমি যাকে দেখি তাকেই ভালো লাগে, হোক সে নেইমার হোক সে মেসি। রঙ্গন ধমকের স্বরে বলল, থামবি অর্পি, কোথায় কি বলতে হয় জানিস না। তুই হলে ঠিকই আছিস কিভাবে? মাঝে মাঝে আমি তোর চিন্তায় ডিপ্রেশনে চলে যাই। অন্য কোথাও এভাবে মুখ খোলার জন্য তোকে পিটানি খেতে হবে। অর্পি গোমরা মুখ করে বলল, কুত্তা, তুই আমার সাথে কথা বলবি না। তোর এত বড় সাহস, তুই আমার ক্রাশদের ইনসাল্ট করলি। দোয়া করে দিলাম কোনোদিন বিয়ে করতে পারবি না, সন্ন্যাসী হয়ে বেঁচে থাকবি। আরাফ বিরক্তি নিয়ে বলল, দোস্ত থাম এবার, তোরা এখানেই ঝগড়া করবি? বারবার ভুলে যাস কেন আমরা হসপিটালে আছি? এখানে মাধুর্য বজায় রেখে কথা বল। অর্পি ঠোঁট ফুলিয়ে বলল, আমি ঝগড়া করিনি, শুরু করেছে রঙ্গন। আমি আর কোনো কথাই বলবো না। ছোঁয়ার নেত্রদয় বারবার জল ভরে উঠছে। না চাওয়া সত্ত্বেও নেত্রদয় ভিজে ওঠে। মেঘা ছোঁয়ার চোখের জল মুছে দিয়ে বলল, ছোঁয়া, তোর চোখে জল মানায় না, তুই কিছুই জানিস না। তোর চিন্তা আন্টির বিপি বেড়ে গেছে, ওনাকে হসপিটালে ভর্তি করা হয়েছে। তোর কিছু হলে আন্টি মারা যাবে। তোর সাথে 3টি প্রাণ জড়িয়ে আছে। তুই মারা গেলে আন্টি মারা যাবে, মেয়ে স্ত্রীকে হারিয়ে আঙ্কেল বেঁচে থাকার আশা হারিয়ে ফেলবে। মারা গেলেও আদৌ কি সব গুছিয়ে নেওয়া যায়? ছোঁয়ার কথা বলতে কষ্ট হচ্ছে। স্টমাক ওয়াশের সময় গলা ছিলে গেছে, তবুও কষ্ট করে বলল, মেঘা, মম ঠিক আছে। আরাফ আমাকে মমের কাছে নিয়ে যা ভাই, আমি মমের কাছে যাব। আরাফ চোখ পাকিয়ে বলল, একটা থাপ্পড় দিয়ে চাপার 24টা দাঁত ফেলে দিব। সুইসাইড করার আগে মনে ছিল না আন্টির সাথে তুই দেখা করতে পারবি না? তোর কাছে সাদাব বড় হয়ে গেছে, মা বাবার থেকে আপন দ্বিতীয় কেউ নেই। সাদাবের সাথে তোর বিয়ে হলে আপন হতো? তোর কাছে সাদাব একজন পর পুরুষ, কখনো তোর আপন নয়। বন্ধু মহলে আরাফ সব থেকে দুষ্টু এবং বন্ধু প্রকৃতির লোক। তার কাছে বন্ধুত্ব সব থেকে দামি। কারোর কিছু হলেই নিজেকে ঠিক রাখতে পারে না। 5 জনকে কেউ কোনো কটু কথা বললে আরাফ তার জিহ্বা ছিঁড়ে ফেলতেও পারে। আরাফের মতো বন্ধু পেয়ে বন্ধু মহল ধন্য। ছোঁয়া বিনয়ী হয়ে বলল, প্লিজ দোস্ত, আমি একবার মমের সাথে দেখা করতে চাই। আমাকে একটু মমের কেবিনে নিয়ে যা। বাবা কেমন আছে? বাবার কিছু হয়নি তো? আরাফ রঙ্গনকে চোখের ইশারায় ছোঁয়ার মমকে ডাকতে পাঠায়। ছোঁয়ার বাবা বর্তমানে হসপিটালে নেই। ক্ষোভ নিয়ে বলল, মরতে মরতে বেঁচে আছেন, উনি কার জন্য বেঁচে থাকবেন? কার জন্য কষ্ট করে এত কিছু করেছেন? কার সুখের জন্য নিজের সকল ক্লান্তি ভুলেও সাফল্যের পিছনে শুতে চললেন? আরাফ আর কিছু বলল না। অর্পিকে সাথে নিয়ে ছোঁয়ার মমের কেবিনে চলে গেল। কেবিনে প্রবেশ করেই দেখতে পেল রঙ্গন দাঁড়িয়ে আছে। ছোঁয়ার মম ঘুমের দেশে। ছোঁয়ার বাবা বাড়িতে চলে গেছেন একটু আগে। অর্পি কোমল স্বরে ছোঁয়ার মায়ের ঘুম ভাঙায়। ছোঁয়ার মা আঁখি মেলে তাকিয়ে 3 জনকে দেখতে পান। 3 জনকে উদ্দেশ্য করে বলল, ছোঁয়া ঠিক আছে তো? আমার ছোঁয়ার কিছু হয়নি তো? রঙ্গন আদেশের স্বরে বলল, আন্টি কোনো চিন্তা নেই, ছোঁয়া একদম ঠিক আছে, তার জ্ঞান ফিরেছে। জ্ঞান ফেরার পর বারবার আপনার কথা জিজ্ঞেস করছে, তাই বাধ্য হয়ে আপনার ঘুম ভাঙালাম। ছোঁয়ার মম উত্তেজিত কণ্ঠে বলল, আমি ছোঁয়ার কাছে যাব? আমি ছোঁয়ার সাথে দেখা করতে চাই। আমার মেয়ে কোথায়? আমার মেয়েকে 2 নয়ন ভরে দেখতে চাই, আর কখনো তাকে বকা দিব না। অর্পি ছোঁয়ার মমের হাত ধরে বলল, আন্টি উত্তেজিত হবেন না, উত্তেজিত হলে আপনার শরীর আরো খারাপ করবে। আপনি আমাদের সাথে আসুন। মেয়েকে 2 নয়ন ভরে দেখে নিলেন। নিজের সমস্ত ক্লান্তি দূর হয়ে গেছে। ছোঁয়াকে ঝাপড়ে ধরে রেখেছিলেন অনেকক্ষণ, এখন কান্না করেই যাচ্ছেন। থামার কোনো নামগন্ধ নেই। মায়ের ভালোবাসা পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসা। কোনো স্বার্থ ছাড়াই ভালোবেসে যান যারা সারা জীবন। সাদাফের ঘুম ভাঙে সকাল 10টার দিকে। ফোন বন্ধ রাখার জন্য অ্যালার্ম বেজে ওঠেনি, যার জন্য গভীর ঘুমে তলিয়েছিল। ঘুম ঘুম চোখে ফোন হাতে নিল। ফোন অন করতেই একের পর এক মিসড কল আসতে শুরু করলো। ফোন বন্ধ থাকার কারণে মিসড কল হয়ে গেছে। তাছাড়া মেসেজ আসছে একের পর এক। নাম ভেসে উঠছে রঙ্গন, আরাফ, অর্পি, মেঘা। সাদাফ তড়িঘড়ি করে মেসেজ চেক করে। মেসেজ পড়েই চোখের পাতা থেকে ঘুম চলে যায়। 4 জনের একটাই মেসেজ, ছোঁয়ার কবরে মাটি দিতে চাইলে চলে আসতে পারিস। ছোঁয়া নামে কেউ তোকে বিরক্ত করবে না। সাদাফ ফোন ফেলে তড়িঘড়ি করে শার্ট গায়ে জড়িয়ে দৌড় দেয়। সিএনজি নিয়ে ছোঁয়াদের বাসার সামনে চলে আসে। দারোয়ান সাদাফকে ভেতরে ঢুকতে দেন। সাদাফকে সে আগে থেকেই চেনেন।
মেন গেট পেরিয়ে ভেতরে আসতেই দেখা মিলে ছোঁয়ার ড্রাইভারের সাথে। ছোঁয়ার ড্রাইভার রাগী গলায় বলল, কাটা গায়ে নুনের ছিটা দিতে আসছেন? প্লিজ ছোঁয়ার জীবন থেকে দূরে চলে যান। আপনার জন্য ছোঁয়া মৃত্যুকে বেছে নিয়েছে, আমাদের মাঝে নেই ছোঁয়া। সাদাফের নেত্রদয় টলমল করছে, নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। ছোঁয়া তাদের ফাঁকি দিয়ে চলে গেল। রাগের মাথায় কি বলছে, যার জন্য রাগ করে দুনিয়া ছেড়ে চলে যাবে। সাদাফ হাঁটু করে বসে পড়ল, আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে ছোঁয়া ছোঁয়া ডাকতে থাকলো। ড্রাইভার আঙ্কেল রাগী গলায় বলল, এভাবে ছোঁয়া ছোঁয়া করছো কেন? মনে হচ্ছে ছোঁয়া মরে গেছে। আল্লাহ তাআলা অসীম কৃপায় এখনো ছোঁয়া বেঁচে আছে। ছোঁয়াকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। সাদাফ ড্রাইভার আঙ্কেলের হাত ধরে ফেলে, উত্তেজিত আহত কণ্ঠে বলল, ছোঁয়াকে কোন হসপিটালে নেওয়া হয়েছে? আমি ছোঁয়ার সাথে দেখা করতে চাই, প্লিজ ডক্টর ঠিকানা দেন। ড্রাইভার আঙ্কেল না জানার ভান করে বলল, আমি জানি না, আমি বাড়িতে চলে গিয়েছিলাম। আমি আর জানতে পেরেছি ছোঁয়া আপনার জন্য সুইসাইড করার চেষ্টা করেছে। ড্রাইভার আঙ্কেল ইচ্ছা করে ঠিকানা দিলেন না, তিনি সাদাফের শাস্তি চান। ছোঁয়াকে ছোট থেকে নিজের মেয়ের মতো করে দেখে যাচ্ছে, আজ তার জন্য মৃত্যুর পথযাত্রী। সাদাফ দৌড়ে দারোয়ানের কাছে যায়, দারোয়ানের কাছ থেকে জানতে পারে ছোঁয়াকে সিটি হসপিটালে অ্যাডমিট করা হয়েছে। এক মুহূর্ত দেরি না করে হসপিটাল উদ্দেশ্যে যাত্রা শুরু করে। সাদাফ হসপিটালের অর্পিকে দেখতে পেল। অর্পি সাদাফকে ছোঁয়ার কেবিনে নিয়ে আসে। সাদাফকে দেখে ছোঁয়ার বাবা রেগে যান, তিনি হসপিটালে কোনো সিন ক্রিয়েট করতে চান না। নিজের রাগ নিয়ন্ত্রণ করে বলল, ছোঁয়া, আমি তোমাদের 4 জন ফ্রেন্ড ছাড়া অন্য কাউকে চিনি না। এই পাগল লোকটা কি তোমার ফ্রেন্ড? আশা করি জ্ঞানীদের ইশারায় যথেষ্ট। ছোঁয়ার বাবা কথা না বাড়িয়ে সবাইকে বাইরে পাঠিয়ে দেন। সাদাফকে রুমে একা রেখে সবাই চলে যায়। সাদাফকে দেখে মনে হচ্ছে মানসিক হসপিটাল থেকে পালিয়ে এসেছে। চুলগুলো উস্কো খুস্কো, পাখির বাসার মতো হয়ে গেছে। চোখ দুটো ভীষণ ফোলা ফোলা, দেখে মনে হচ্ছে সারা রাত ঘুমোতে পারেনি। ধীর পায়ে সাদাফ ছোঁয়ার দিকে এগিয়ে যায়, ছোঁয়ার হাতের উপর হাত রাখে। কিছু বলার আগেই, বিপদে সবসময় পাশে থাকাই বন্ধুত্বের পরিচয়। বন্ধুত্বের পরিচয় পাওয়া যায় যখন বিপদ ঘরে এসে হানা দেয়। যারা ভালোবাসা বিপদ দেখে জানালা দিয়ে পালায়, তাদের ভালোবাসার লোভ দেখানো। যারা বিপদের সময় পাশে থাকে, সকল সমস্যার সাথে মোকাবেলা করে, তারাই প্রকৃত বন্ধু। সাদাফ ছোঁয়ার হাতের উপর হাত রাখে। ছোঁয়ার সারা দেহ ভূমিকম্পের মতো কম্পন হলো। ছোঁয়া অভিমানে মুখ ফিরিয়ে নিতে চাচ্ছে, কিন্তু সৃষ্টিকর্তা তাকে সেই শক্তি দেননি। সাদাফের মনে অপরাধবোধ কাজ করছে, অসহায় ভয়ে কথা বলার শক্তি পাচ্ছে না। ছোঁয়া নিজে থেকে বলল, মাথা ঠান্ডা হয়েছে, বরফ নিয়ে আসতে বলবো। কি অবস্থা করেছিস? মাথা তো পাখির বাসা বানিয়ে রেখেছিস, দেখে মনে হচ্ছে গতকাল থেকে উদরে কিছু পড়েনি। সাদাফ কি বলবে বুঝতে পারছে না। ভেবেছিল ভালোবাসার কথা বলবে, উল্টো সাদাফের মুখ খোঁজ নিচ্ছে। সাদাফ আহত কণ্ঠে আমতা আমতা করে বলল, তুই সুইসাইড করার চেষ্টা করছিলি কেন? তোর মাথা খারাপ হয়ে গেছে? আমার উপর রাগ করে সুইসাইড করতে গিয়েছিলি, আমাকে বাদর করে নাচানোর জন্য এমন করছিস? ছোঁয়া মুচকি হেসে বলল, আরে মামা, প্যারা নিস না, চিল কর। অভিজ্ঞতা অর্জনের জন্য এমন করেছি। তুই কি ভাবছিস আমি তোর জন্য সুইসাইড করছি? তোর ধারণা ভুল। আমার কাছে আমার জীবনের মূল্য অনেক, আমি কিছুতেই নিজের জীবন উৎসর্গ করতে পারবো না। ছোঁয়া কষ্ট পেতে পেতে পাথর হয়ে গেছে। কষ্টগুলো বুকে চাপা রেখে অনবরত হাসি মুখে কথা বলে যাচ্ছে। স্টামাক ওয়াশের কথা ভুলে গেছে। কথা বলতে যদিও কষ্ট হচ্ছে, তবুও কথা বলেই যাচ্ছে। সাদাফ অসহায় কণ্ঠে বলল, আমার উপর তোর এত রাগ জমে আছে, আমার কাছ থেকে মনের কথাগুলো লুকিয়ে যাচ্ছিস, আমি তোর কাছে ক্ষমা। সাদাফ কিছু বলতে পারল না। তার আগেই কেবিনে নার্স প্রবেশ করলো। স্ট্যাথোস্কোপ বেডে রাখতে রাখতে বলল, স্যার আপনি বাইরে যান, আমরা এখানে এখন কাউকে অ্যালাউ করব না, বিশেষ করে পুরুষ মানুষ। রোগীর চেক আপ করানো হবে। সাদাফ আগ বাড়িয়ে কোনো কথা বলল না, ছোঁয়ার দিকে অসহায় দৃষ্টি নিক্ষেপ করলো। ছোঁয়া সাদাফের দৃষ্টি উপেক্ষা করে অন্যদিকে দৃষ্টি মেলে তাকায়। ছোঁয়ার উপেক্ষায় সাদাফের মনের সূক্ষ্ম ব্যথাগুলো তীব্র আকারে বাড়তে থাকলো। উদাসীন মন নিয়ে কেবিন থেকে প্রস্থান করলো সাদাফ। বাহিরে আসতেই সাদাফকে ঘিরে ধরল 4 জোড়া চোখ। 4 জোড়া দৃষ্টি সাদাফকে আপাতমস্তক দেখে যাচ্ছে। সাদাফ তাদের উপেক্ষা করে হসপিটালের বাইরে চলে আসতো। সাদাফের পিছন পিছন তারাও চলে আসতো। আরাফ সাদাফের পথ আটকে বলল, তোর মন খারাপ কেন? তোর মুখে হাসির রেখা দেখা যাচ্ছে না কেন? ও সোয়া এখনো বেঁচে আছে। কি করবি? সোয়ার প্রাণ যে কই মাছের, সেজন্য পৃথিবীর নিঃশ্বাস নিচ্ছে। আরাফের কথায় সাদাফের মাথায় রক্ত উঠে বসে। সাদাফ চোখ পাকিয়ে কিছু বলতে চাইলেও থেমে গেল। মিহি কণ্ঠে বলল, আরাফ, নিজের রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা কর। অল টাইম ভুলভাল বকে যাচ্ছিস।
মেঘা মুচকি হেসে বলল, তুই ভুল কাজ করলেও মানে 7 খুন করলেও মাফ। আমরা একটু উচিত কথা বলি দোষ। রঙ্গন সবসময় বিচক্ষণতার পরিচয় দিয়ে আসছে, আজও তার ব্যতিক্রম হলো না। সবাই মিলে সাদাফকে চেপে ধরেছে, কেউ সাদাফের দিক বোঝার চেষ্টা করছে না। সব দিক বিবেচনা করে কথা বলি, অপরদিকের মানুষটা কি মনে করবে সেদিকে খেয়াল রাখি না। রঙ্গন সাদাফের কাঁধে হাত রেখে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে মেঘা আরাফের দিকে অনুতপ্ত স্বরে বলল, তোরা শুধু ছোঁয়ার দিকটাই দেখলি, একবারও সাদাফের দিকটা দেখলি না। একবার জানতে চেয়েছিস কেন সাদাফ এমন করলো? ঠান্ডা মাথার মানুষ সাদাফ কেন এত রেগে গেল? অর্পি বাছার স্বভাবের মেয়ে হলেও এখন নীরব দর্শকের ভূমিকা পালন করছে। সাদাফ একজনকে নিজের পাশে একটু ভরসা পেল। সাদাফ কিছু বলার আগেই বলল, এখানে এসব নিয়ে কোনো কথা বলতে চাই না। যা কথা হবে ছোঁয়ার সামনে। ছোঁয়া সুস্থ হয়ে ভার্সিটিতে ক্লাস শুরু করলে এসব নিয়ে কথা হবে। রঙ্গনের কথার সম্মতি জানালো সবাই। সাদাফি মানসিকভাবে নিজেকে ঠিক করায় কিছু সময় পাবে। সাদাফকে মানসিকভাবে প্রস্তুতি নিতে বলা হলো। 6 দিন পর ছোঁয়ার দেখা মিলল ভার্সিটিতে। ক্লাসে টুকটাক কথা বলেও মনটা বিষণ্ণতায় ভরপুর। ক্লাস শেষে ছিল পরিচিত ক্যাফেটেরিয়াতে আড্ডায় বসলো 3 জোড়া প্রাণ। সকল প্রসঙ্গ পাল্টে ছোঁয়া নিজে থেকে বলল, কি হলো তোর এইভাবে চুপচাপ বসে আছিস কেন? রোকসানা ম্যামের 28 পৃষ্ঠা অ্যাসাইনমেন্ট করে জীবন শেষ। এখন চা সিঙ্গারা খেয়ে একটু জীবনটাকে সতেজ করতে চাই। তোরা গোমরা মুখ করে বসে আছিস কেন? কেউ ছোঁয়া সাদাফের কথা তুলল না। ভালোই ভালোই কেটে গেল পরন্ত দুপুর। আড্ডা শেষে সাদাফ নিজে থেকে ছোঁয়ার সাথে কথা বলতে আসলো। ছোঁয়াকে পেছন থেকে মায়াভরা কণ্ঠে ডাক দেয় সাদাফ। সাদাফের ডাকে ছোঁয়া পিছন ফিরে তাকায়। ছোঁয়া মুচকি হেসে জবাব দিল, দোস্ত তোর আজ টিউশনই নেই। একটু আগেই তো বললি টিউশনিতে যাবি, কোনো দরকার? সাদাফ এদিক ওদিক তাকিয়ে নিজেকে ঠিক করে নিল। বুকের মাঝে সাহস জুগিয়ে বলল, তোর সাথে আমার কিছু কথা আছে। তোর যদি কোনো আপত্তি না থাকে আমরা কোথাও বসে কথা বলতে পারি। তুই আমার সাথে যেভাবে কথা বলছিস মনে হচ্ছে আজ তোর সাথে প্রথম কথা হচ্ছে। চল আমরা ঘাসের উপরে বসে কথা বলি। ছোঁয়া সম্মতি পেয়ে সাদাফ খুব খুশি হলো। ছোঁয়া বসতে বসতে বলল, কি বলবি দোস্ত? আগে এটা বল, তুই টিউশনিতে গেলি না কেন? সাদাফ ঘাসের উপর কাঁধ থেকে ব্যাগ রাখলো। ছোঁয়ার দিকে এক পলক তাকিয়ে বলল, তুই আমার উপর রেগে আছিস? আমার সাথে ঠিকমতো কথা বলিস না, ফোন দিলে রিসিভ করিস না, সমস্যা কি তোর? তেমন কিছু নয়, মনকে বোঝানোর চেষ্টা করছি। তোকে তো খবর দেওয়া হয়নি, বাবা আমার বিয়ে ঠিক করেছে। ছেলে ইউএসএ তে থাকেন, বিয়ের পর সেখানে চলে যাব। ছোঁয়ার কথাগুলো সাদাফের বুকে তীরের মতো লাগলো। বুকে তীব্র ব্যথা অনুভব করলো। ইচ্ছা করছে ছোঁয়াকে জড়িয়ে ধরে বলতে, আমি তোকে খুব ভালোবাসি, কিন্তু কোনো এক সংকোচে তাকে কিছুই বলতে পারছে না। সাদাফ মুখ কালো করে বলল, অভিনন্দন ছোঁয়া, নিজের জীবনে এগিয়ে যা। আমি সব সময় চাই তুই ভালো থাক। ছোঁয়া দীর্ঘশ্বাস নিয়ে বলল, আমি জানি তুই আমার জন্য অনেক ভাবিস, কখনো আমার খারাপ চাইতে পারিস না। তুই সেদিনের বিষয় নিয়ে আমার উপরে রেগে নেই তো? আমি ইচ্ছা করে কিছু করিনি, বিশ্বাস কর। আমার মাথা হ্যাং হয়ে গেছিল। আমি যা করেছি নিজের অজান্তেই করেছি। দুহুর মামা, আমি এসব নিয়ে রেগে নেই। আমি সেগুলো কবে ভুলে গেছি। তুই সুইসাইড করেছিলি কেন? আমাকে শাস্তি দেওয়ার জন্য। আগেই তো শাস্তি দিয়ে দিছিস নিধির নাম বলে। তুই জানিস না আমি এই নামটা শুনতে পারি না? আমি অজানার বশে এমন কাজ করেছিলাম। একজনকে মন থেকে খুব ভালোবাসি, আজও তাকে খুব ভালোবাসি। তাকে পাবো না বলে নিজেকে গুছিয়ে নিয়েছি, আর তাকে নিয়ে ভাবতে চাই না, সেজন্য বিয়ে করতে চাচ্ছি। সাদাফ আগ্রহ নিয়ে বলল, আজও তুই আমাকে ভালোবাসিস? সাদাফকে থামিয়ে দিয়ে বলল, ওয়েট, আমি কখন বললাম তোকে জীবনসঙ্গী হিসেবে ভালোবাসি? আমি তোকে আমার বন্ধু ভাবি। আমার বন্ধু হয়ে তোর পাশে সব সময় থাকবো। কথাগুলো বলার সময় ছোঁয়ার নেত্রদয় টলমল করছিল। অনেক কষ্টে চোখের অশ্রু লুকিয়ে রাখলো ছোঁয়া। নীরবে দুইজনের মনে বয়ে গেল কষ্টের হাহাকার। কেউ প্রকাশ করতে পারল না। ছোঁয়া পুনরায় বলল, আমি বন্ধু হয়ে তোর পাশে সব সময় থাকবো। তোর জন্য সুইসাইড করিনি। যাকে ভালোবাসতাম সে আমার কাছে মারা গেছে, তার জন্য নিজেকে কখনো কষ্ট দিব না। সাদাফের কথাগুলো মনে রয়ে গেল। ভাঙা মনে কেটে গেল পরন্ত দুপুর। সাদাফকে একা করে সবাই কেন চলে যায়? সাদাফের কিছুই ভালো লাগছে না। ভারী আহত কণ্ঠে বলল, ছোঁয়া, আমার অনেক কাজ আছে, টিউশনি আছে, আরো 2টা। সকালে মায়ের সাথে কথা হয়েছে, উনি অনেক অসুস্থ। ওনাকে ঢাকায় এনে ভালো ডাক্তার দেখাবো।
ছোঁয়া সাদাফের মনের মাঝে লুকিয়ে থাকার কষ্টটা বুঝতে পারল। সাদাফের প্রতিটা কথা গলায় আটকে পড়ছিল, কিছুতেই কথা আসছিল না। ছোঁয়া দীর্ঘশ্বাস নিয়ে বলল, আন্টিকে ফোন করে কালই ঢাকায় আসতে বল। আন্টির থাকার ব্যবস্থা নিয়ে তোকে চিন্তা করতে হবে না, আন্টি আমার সাথে আমার বাসায় থাকবে। সাদাফ মলিন কণ্ঠে বলল, ধন্যবাদ দোস্ত, তার কোনো প্রয়োজন পড়বে না। আমি ছেলে হয়ে যতটুকু পারবো তাই করব। মাকে সুখে রাখার জন্য আল্লাহ তাআলা আমাকে অনেক কিছু দিয়েছেন। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। কোনো দরকার পড়লে তোদের বলবো। সাদাফ কথা না বাড়িয়ে দ্রুত গতিতে প্রস্থান করে। নিজেকে আটকিয়ে রাখতে পারলে ও রাতে আটকে রাখতে পারল না। রাতের বেলা দূর আকাশে তাকিয়ে আছে ছোঁয়া। আকাশটাও ভীষণ ভারী, আকাশ জুড়ে কালো মেঘের আনাগোনা। সাদাফের কথাগুলো মনে পড়তেই নিজেকে আটকে রাখতে পারছে না ছোঁয়া, কান্না করেই যাচ্ছে। অন্যদিকে আকাশের দিকে তাকিয়ে নিকোটিনের ধোঁয়া ত্যাগ করছে সাদাফ। মনের কষ্টগুলো ধোঁয়ার সাথে উড়ে যাচ্ছে। সিগারেট তার কাছে ভীষণ প্রিয় মনে হচ্ছে। ঘুমহীন চোখে কেটে গেল 2টি প্রাণ। যথাসময়ে ছোঁয়া কলেজে চলে আসলো ও সাদাফ চলে আসতে পারল না। ছেলেদের মধ্যে সাদাফ একাই হলে থাকে। 3 বছর থেকে হলে থাকার ফলে নিজেরই একটা নিজস্ব রুম হয়ে গেছে। প্রথম দিকে একটু জায়গার জন্য অনেক লড়াই করতে হয়েছে। সিনিয়ররা জায়গা দিতে চায়নি। আজ সাদাফের হলে জায়গার অভাব নেই। ক্লাসগুলো কেটে গেল খুব দ্রুত গতিতে। প্রথম ক্লাস সবাই বেরিয়ে আসে, সাদাফকে ছাড়া কেউ ক্লাস করবে না। একের পর এক ফোন দিয়ে যাচ্ছে সাদাফকে। সাদাফ কারোর ফোন তুলছে না। বিরক্ত হয়ে সাদাফ ফোন বন্ধ করে রাখে। এদিকে চিন্তায় মগ্ন হয়ে পড়ল বন্ধুমহল। সাদাফ সহজে ফোন বন্ধ রাখে না। সাদাফের মা ফোন দিয়ে বন্ধ পেলে অনেক চিন্তা করেন, সেজন্য সাদাফ ফোন বন্ধ রাখেন না। আরাফ উত্তেজিত কণ্ঠে বলল, সোয়া, তুই সাদাবকে কি বলেছিস? আমার মন বলছে তুই সাদাবকে কিছু না কিছুই করছিস। ছোঁয়া বিস্ময় চোখে আরাফের দিকে তাকালো, ভয় ভয় বলল, তুই জানিস আমি সাদাফকে কিছু বলিনি। আমাকে এখানে টেনে আনছিস কেন? সত্যি বলছি, আমি সাদাফকে কিচ্ছু বলিনি। ছোঁয়ার কথায় 4টি প্রাণ আরো চিন্তায় পড়ে গেল। সাদাফের কিছু হয়নি তো? ছোঁয়ার মনে অনেক ভয় হচ্ছে। গতকাল সে নিজেই বলেছে তার বিয়ে হয়ে যাবে, সাদাফকে ফেলে দূরে কোথাও চলে যাবে। চোখের কোণে অশ্রু জমিয়ে রেখেছে সাদাফ। হাসি মুখে অভিনন্দন জানিয়েছিল। ভয়ে রীতিমতো হাত পা ঠান্ডা হয়ে আসছে। রঙ্গন চিন্তিত গলায় বলল, আমি সাদাফের হলে যাচ্ছি, আশা করি সাদাফরে কিছু হয়নি। আরাফ উত্তেজিত কণ্ঠে বলল, আমিও সাদাবের হলে যাব। আমি এখনই বাইক নিয়ে আসছি, তুই একটু অপেক্ষা কর। ছোঁয়া কাপা কাপা গলায় বলল, আমরাও 3 জন যাব। আমরা বাহিরে অপেক্ষা করব সাদাফের জন্য। তোরা 2 জন হলে যাবি। ছোঁয়ার কথার সাথে তাল মেলালো মেঘা অর্পি। ইদানিং অর্পিও খুব কথা বলে না, প্রয়োজন হলে 1-2টা কথা বলে। রাতে মেঘা অর্পির চুপচাপ থাকার কথা জানতে চাইলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। মেঘা জোর করে সবকিছু জেনেছে। আল আমিন স্যারের প্র্যাকটিক্যাল করেছে 2 জন মিলে। মেঘার মুখে কোনো কথা নেই। যে মেয়ে প্র্যাকটিক্যাল করতে বসলে স্যারদের 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলে। মেঘা অর্পির দিকে কর্নিশ চোখে তাকায়, স্বাভাবিকভাবেই বলল, অর্পি, তুই এখন কথা বলা বন্ধ করে দিলি কেন? আমি খেয়াল করেছি তোকে কিছুদিন থেকে তুই কারোর সাথে তেমন কথা বলিস না। অর্পি মলিন কণ্ঠে জবাব দিল, কোনো কথা না, আমি সারা রাত বকবক করে যাচ্ছি। তোর মাথা ব্যথা হয়েছে? মেঘা রাগী গলায় বলল, কুত্তা, তুই ভালো কথার মানুষ নয়। তোর সাথে 3 বছর থেকে আছে, তুই আমার কাছ থেকে সবকিছু লুকিয়ে যাবে? তুই মনে হয় ভুলে গেছিস আমি তোর মনের খবর রাখি। মেঘা, তুই বেশি বেশি বকবক করছিস। আল আমিন স্যারের প্র্যাকটিক্যাল কর মন দিয়ে, না হলে ক্লাস থেকে 1 লাথি দিয়ে বের করে দিবে। অর্পি, তোর মনে কি চলছে? তুই আমার চোখের দিকে তাকিয়ে কথা বল। আমি কি চোখ বন্ধ করে কথা বলছি? আমি তো তাকিয়ে কথা বলছি। তুই তোর কাজ কর, আমাকে আমার কাজ করতে দে। ডিস্টার্ব করবি না একদম। আমার ভালো লাগে না কথা বলতে, তাই তুই নিজেকে সংযত রাখছে। দেখিস না সবাই আমার কথা নিয়ে বিরক্ত হয়। এখন আমি বিরক্ত হচ্ছে, ইচ্ছে করছে তোকে খুন করতে। তুই কবে থেকে আমার মেয়ে হলি? তুই তো খুব ভালো মেয়ে ছিলি, সবকিছু শেয়ার করতি। মেঘা অর্পির কাঁধে হাত রাখে। অর্পির মুখ নিজের দিকে ঘোরাতেই মেঘা চকিত হয়ে যায়। মেঘার চোখের অশ্রু জমে আছে, ভয়ে কান্নাও করতে পারছে না। কিছু বোঝার আগেই অর্পি মেঘার কোমর জড়িয়ে ধরে কান্না করে দিল। কি বলবে বুঝতে পারছে না। অর্পি ভেজা গলায় বলল, আমি একজনকে খুব ভালোবাসতাম। গতকাল আমাকে রেখে সে বিয়ে করে ফেলেছে। তার পরিবার আমাকে মেনে নিতে পারেনি।
আমি একটু মোটা বলে। সেও কিছু বলেনি। তুই বল, মোটা কি মানুষ নয়? আজ মোটা বলেই ভালোবাসার মানুষকে হারাতে হলো। আল্লাহ কেন আমাকে মোটা বানালেন? মেঘা আকাশ থেকে পড়ল। অর্পি কাউকে ভালোবাসতো কোনোদিনও বলেনি তো। চকিত হয়ে পড়ল। তোদের রিলেশন কত দিনের ছিল? আমাদের রিলেশন প্রায় 4 বছর হতে চললো। আমি তাকে খুব ভালোবাসি। আমার ভালোবাসার কোনো কমতি ছিল নিশ্চয়ই, যার জন্য সে আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করলো। মেঘা আরো এক দফা ধাক্কা খেল। অর্পি 4 বছর ধরে প্রেম করে? বন্ধু মহলে কোনোদিন পড়েনি। এতদিন কিভাবে লুকিয়ে কথা বলছে? ও তার সাথে এত বছর ধরে থাকার পরও জানতে পারলো না? বাড়িতে কথা বলতো শুধু। মেঘা বিস্ময় কণ্ঠে বলল, তোর ফোনে কি নাম দিয়ে সেভ ছিল? তোর ফোন নিয়ে আমি কত খাটাখাটি করছি, মেসেজ দেখছি, কিছুই তো পাইনি। মম দিয়ে সেভ করা। আমার মা তো ফোন ইউজ করে না। বাবা যখন ফোন দেয় তখনই কথা হয়, আর মেসেজ করার পরে ডিলিট করে দেয়। তাকে বলা আছে আমি মেসেজ দিলে রিপ্লাই দিবে, তার আগে মেসেজ যেন না দেয়, মনে পড়লে ফোন দিবে। মেঘা অর্পি প্রেম কাহিনী শুনে তব বনে রয়ে গেল। অর্পিকে অনেক সান্ত্বনা দিল। অর্পি কান্না করতে করতে ছোট বাচ্চার মতো মেঘাকে জড়িয়ে ঘুমিয়ে পড়ল। আরাফ আর রঙ্গন সাদাফের হলে ঢুকলো। সাদাফের ঘর বাহির থেকে তালা ঝোলানো। দারোয়ানের কাছে জানতে পেরেও আজ সকালে তাড়াহুড়ো করে সাদাফ গ্রামের বাড়ি আটপাড়ায় চলে গেছে। সবার মাথায় আকাশ ভেঙে পড়ল। কেউ বুঝতে পারছে না কি করবে। আরাফ চায়ের কাপে চুমুক দিয়ে বলল, আমি আজই আটপাড়া গ্রামে চলে যাব। সাদাবের জন্য আমার খুব খারাপ লাগছে। ছোঁয়া আহত কণ্ঠে বলল, তুই সাদাফদের বাসা চিনিস? আমাকেও নিয়ে চল, আমিও সাদাফকে একটা নজর দেখতে চাই। আরাফ রঙ্গনের দিকে তাকিয়ে বলল, রঙ্গন, কিছু মনে করিস না। আমি সাদাবের সাথে তাদের গ্রামে ঘুরতে গিয়েছিলাম একবার। আমি সেখান থেকেই চিনি। তোকে সাথে নিতে চেয়েছিলাম, কিন্তু বলার সাহস হয়নি। রঙ্গন মুচকি হেসে বলল, ধুর সালা, আমি কিছুই মনে করিনি। মেঘা, অর্পি, তোরা আমাদের সাথে যাবি? আটপাড়া গ্রামের অনেক নাম শুনেছি, ঘোরাঘুরি করতে পারবি 2 দিন। মেঘা এক জবাবে উত্তর দিল, আমরা রাজি আছি। ছোঁয়া যদি বাড়ি থেকে পারমিশন নিতে পারে তাহলে আমাদের কোনো সমস্যা নেই। ছোঁয়া বলল, তোরা আমাকে একদিন বলেছিলি আমি গাড়ি চালাতে পারি না। আমি অনেক ভালো ড্রাইভ করতে পারি। কলেজে থাকা অবস্থায় একটা অ্যাক্সিডেন্ট হয়, তারপর থেকে মম চালাতে দেয় না। আজ আমি তোদের ড্রাইভ করে নিয়ে যাব, সাথে তোদের সকল খরচ আমার। গাড়ি চলতে শুরু করলো আটপাড়ার উদ্দেশ্যে। আরাফের দেখানো পথ ধরে গাড়ি আটপাড়া গ্রামে চলে আসলো। সাদাফের বাড়ি ভর্তি লোকজন। শোকের বন্যা বয়ে গেছে সাদাফের বাড়িতে। মা বোনেরা কান্না করে যাচ্ছে। ভিড় ঠেলে সামনে এগিয়ে আসলো। আরাফ একটা বৃদ্ধ লোককে জিজ্ঞেস করলো, চাচা, এখানে কি হয়েছে? সাদাব কই? আমরা ঢাকা থেকে আসছি। সাদাব আমাদের কিছু বলে আসেনি, তার জন্য খুব চিন্তা হচ্ছিল। বৃদ্ধ লোকটি ভাঙা গলায় বলল, ও, তোমরাই সাদাফের বন্ধু? সাদাফের মা তোমাদের সবার কথা বললো, তোমরা সাদাফের সাথে দেখা করতে চাও? উত্তেজিত কণ্ঠে বলল, প্লিজ আমাদের সাদাবের কাছে নিয়ে যান। সাদাবকে এক পলক দেখার জন্য আমরা ঢাকা থেকে ছুটে আসছি। বৃদ্ধ লোকটি ভেজা গলায় বলল, আসো আমার সাথে রঙ্গন। বৃদ্ধ লোকটি আগে আগে যাচ্ছে, বাকি সবাই পেছনে পেছনে যাচ্ছে। বাড়ি থেকে নদীর ঘাটের দিকে আসতো। এদিকে বাঁশবাগানে একপাশে বৈদ্যুতিক লাইটের আলোয় আলোকিত করছে। একটু এগিয়ে যেতেই সবার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। সাদাফ কবরের উপর শুয়ে আছে। বৃদ্ধ লোকটির কাছে থেকে জানতে পারল সাদাফের মা ফজরের আজানের সময় দুনিয়ার মায়া ত্যাগ করেছেন। সবাই ছুটেই সাদাফের কাছে গেল। সাদাফ তাদের কাছে পেয়ে দেহের সমস্ত শক্তি দিয়ে মা বলে চিৎকার করে উঠল। পৃথিবীতে কোনো সৃষ্টি অমর নয়। সৃষ্টিতে যার জন্ম আছে, মৃত্যু তার অবধারিত। জন্মের উপর যেমন কারো হাত নেই, মৃত্যুর উপর তেমন কারো হাত নেই। সাদাফকে একা করে পৃথিবী থেকে বিদায় নিলেন সাদাফের প্রাণভোমরা, যাকে কেন্দ্র করে সাদাফ এতদিন বেঁচে ছিল। মহান আল্লাহ তাআলা যাকে কষ্ট দেন তাকে কষ্ট দিয়েই যান। আসলে দুনিয়া হলো পরীক্ষার ক্ষেত্র। আল্লাহ আমাদের প্রতিটি পদে পদে পরীক্ষা নেন। আমরা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলেই জীবনের সুখের দিন খুঁজে পাওয়া যায়। আরাফকে কাছে পেয়ে সাদাফ আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। বাচ্চাদের মতো কান্না করে যাচ্ছে। সাদাফের কষ্ট তারা কেউ উপভোগ করতে পারছে না। যার প্রিয়জন হারায় সে বুঝে তার কষ্ট। 6 জোড়া চোখ থেকে অনবরত অশ্রু ঝরে যাচ্ছে। তাদেরকে ঘুরে রেখেছে আটপাড়া গ্রামের লোকজন। আরাফ ভেজা গলায় বলল, সাদাব, তুই ভেঙে পড়লে আন্টির আত্মা কষ্ট পাবে। আন্টি তোকে কখনো এমন অবস্থায় দেখতে পারবেন না। তোকে শক্ত হতে হবে। আন্টিকে তুই আগে যেমন ভালোবাসতি
এখন তোকে 1000 গুণ ভালোবাসতে হবে। সাদাফ কোনো কথা বলতে পারছে না। সাদাফ আরাফকে এখনো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে। বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু। বন্ধুর বিপদের আভাস পেয়ে দূর দিগন্ত পাড়ি দিয়ে চলে এসেছে। আরাফ রঙ্গনকে চোখের ইশারায় সাদাফকে ধরতে বলল। রঙ্গন এগিয়ে এসে সাদাফকে তুলে বসায়। সাদাফকে বাড়ির দিকে নিয়ে আসতে নিলেই সাদাফ চিৎকার করে ভেজা গলায় বলল, আমি আমার মাকে ছেড়ে কোথাও যাব না। আমি আমার মায়ের পাশে থাকবো। আমি কোথাও যাব না, আমাকে ছেড়ে দে। সাদাফের দেহে আগের তুলনায় অনেক শক্তি। আরাফ রঙ্গন সাদাফকে আটকে রাখতে পারছে না। তাদের সাহায্যের জন্য এগিয়ে আসলো গ্রামের দামাল ছেলেরা। সাদাফকে ধরাধরি করে বাড়ির পাশের নদীর ঘাটে নিয়ে আসলো। সাদাফ মা মা বলে চিৎকার করে যাচ্ছে। মা ছাড়া পৃথিবী অন্ধকার। সাদাফকে ঘুরে বসে আছে 5 জোড়া চোখ। 5 জোড়া চোখই সাদাফের দিকে দৃষ্টি আবদ্ধ। মেঘা ভেজা গলায় বলল, আমরা বাইরে থেকে কত কষ্টের পরিমাণ তা বুঝতে পারবো না, কিন্তু বিশ্বাস কর, আমরা তোকে সব সময় হাসি খুশি রাখার চেষ্টা করব। আমরা আন্টির জন্য সালাত আদায় শেষে মোনাজাতে দোয়া করব। আল্লাহ আন্টিকে জান্নাতের সর্বোচ্চ স্তর দান করবেন। ছোঁয়া সাদাফকে হাত চেপে ধরে বলল, আমি তোর হাত ধরে বাকি জীবন পার করে দিব। আমি আন্টির চাওয়াকে সত্যিতে পরিণত করব। তুই নিজেকে শক্ত কর। জানি পাথর চেপে দুঃখ ভোলা যায় না। সাদাফ ভেজা গলায় বলল, কিভাবে মায়ের স্মৃতিগুলো ভুলে যাব? আমি সারা জীবন মায়ের স্মৃতি নিয়ে বেঁচে থাকবো। জানি সেই ঘাটের সাথেও জড়িয়ে আছে আমাদের 1000টা কথা। আমি তখন ক্লাস 5-এ পড়ি। ভাদর ছেলেটা শুধু সারাদিন কড়া রোদে ঘুরে বেড়ায়। আজ বাড়িতে আসো। তার একদিন কি আমার একদিন। আজ বাড়িতে আসুক একবার। সাদাফের মা সাদাফকে 2-3 গ্রাম ঘুরেরও খুঁজে পেলেন না। গ্রীষ্মের কড়া রোদ, ফসলের মাঠ পানির অভাবে ফেটে গেছে। প্রাণ হারিয়ে ফেলছে গাছপালা। কড়া রোদের তাণ্ডবে অনেক সময় দক্ষিণা বাতাসে লেগে যাচ্ছে আগুন। সেদিন রায়বাড়ি আগুনে পুড়ে ছারখার হয়ে গেছে। সাদাফ বাড়িতে পা রাখতেই মায়ের অগ্নিদৃষ্টির সম্মুখীন হয়। সাদাফের কান ধরতেই বলল, মা, আমি নদীর উপরে ছিলাম। তুমি উপরে গেলে আমাকে দেখতে পেতে। তুই সারা গ্রাম ঘুরতে গেছো কেন? সাদাফের কথায় রাগ দ্বিগুণ হয়ে যায়। তিনি সাদাফের কান ধরে ঘাটের কাছে নিয়ে আসেন। হাতে বাঁশের কঞ্চি। সাদাফের প্রাণ যায় যায় অবস্থা। সাদাফ আকুতি মিনতি করে বলল, মা, আমাকে ছেড়ে দাও। আমি আর নদীর উপরে যাব না। কোনোদিন তোমাকে না বলে ক্রিকেট খেলতেও যাব না। কেন যাবি না? তুই বাংলাদেশের সেরা ক্রিকেটার আকরাম হোসেন হবি তো। না মা, আমি আর ক্রিকেট ব্যাট হাতেই নিব না। আপনাকে আজ মারবে না। আমি কোনোদিন খেলার কথা মাথায় নিয়ে আসবো না। আজ থেকে লেখাপড়া ছাড়া কিছুই করব না। সাদাফের কান ছেড়ে দিতেই সাদাফ দ্রুত গতিতে একটু দূরত্বে বাড়ায়। মা আঘাত করলে নিলে যেন দৌড়ে পালাতে পারে। সাদাফের মা অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বলল, নদীতে গোসল করে আয়। আজ ছেড়ে দিলাম। এরপর তোর পা ভেঙে 3 রাস্তার সড়কে ফেলে রাখবো। ভিক্ষা করে খাবি। সাদাফ খুশি হয়ে নদীতে ঝাঁপ দেয়। মায়ের কথা মতো নদীতে গোসল করে আসে। সাদাফের মা সাদাফের জন্য ঘাটের খাবার নিয়ে আসে। টিনের ঘরে গরমের কারণে থাকা যাচ্ছে না। সাদাফ গোসল করে ঘাটের 2 সিঁড়িতে বসে। ঘাটের উপর রয়েছে বিশাল বড় বটগাছ। সেখানে সবাই এসে বসে থাকে দুপুরবেলা। এমনি গরম সহ্য করতে না পেরে অনেক গরু ছাগল এখানে এসে বিশ্রাম নেয়। সাদাফের মুখে এক লোকমা খাবার ভরে দিয়ে বলল, খেলায় তোকে ভাত দেয় না। ভাত খেতে চলে আসলি কেন? ক্রিকেট খেলাকে বল আমাকে ভাত দাও। কেউ ভাত দিবে না। ঘুরে ঘুরে এখানেই আসতে হবে। সাদাফ আপন মনে খেয়ে যাচ্ছে। এখন কথা বলায় মানেই বিপদ। ভালো ভালোই খেয়ে নিলেই ভালো। বিকেলবেলা নদীর ওপারের পোলাপানের সাথে খেলা আছে। আজ 8পাড়া গ্রামের ছেলেরাই জিতবে। সাদাফ খাবার খাচ্ছে আর এসব চিন্তা করে যাচ্ছে। বিকেলবেলা বাড়ি থেকে কিভাবে বের হবে। সাদাফ আস্তে করে বলল, মা, তুমি নৌকা চালাতে পারো না? মানে তোমাকে নৌকা চালাতে দেখি নাই। আমাকে দেখে তোর কি মনে হয়? আগে অনেক বন্যা হতো, ঘর বাড়ি ভেঙে নিয়ে যেত, তখন আমরা নৌকায় থাকতাম। আর তুই বলছিস আমি নৌকা চালাতে পারি না? 1000টা কথা শুনতে শুনতেই খাবার শেষ করলো সাদাফ। বিকেলবেলা নদীর ওপারে খেলতে যেতে হবে। মায়ের চোখে ভালো সাজার জন্য বই নিয়ে পড়তে বসলো। সাদাফ কান্না করেই বলল, মা, তুমি ফিরে আসো। আমি আর কখনো তোমার কথার অমান্য হব না। আমাকে বাঁশের কঞ্চি দিয়ে পিটাবে না। আমি আর নদীর ওপারে যাব না। সাদাফকে কি বলে সান্ত্বনা দিবে ভাষা খুঁজে পাচ্ছে না। সাদাফ তার মাকে কতটা ভালোবাসতো সাদাফকে দেখেই বোঝা যাচ্ছে।
সাদাফ বন্ধুদের দিকে তাকিয়ে বলল, তোরা কান্না করিস কেন? তোদের কি হলো? ছোঁয়া, তুই কান্না করছিস কেন? 2 দিন পর তো তোর বিয়ে, এখন কান্না করলে শরীর খারাপ করবে। বিয়ের কথা শুনে চারজোড়া চোখ সাদাফের দিকেই দৃষ্টি মেলে তাকায়। সাদাফ ছোঁয়ার চোখের জল মুছে দিয়ে বলল, কান্না করিস না, মা সবসময় তোর কথা বলতো। তুই খুব ভালো মেয়ে, রাতেও তোর কথা বলেছে, তোকে দেখতে চেয়েছিল। জানিস আমি আমার মায়ের খারাপ ছেলে, আমি আমার মায়ের শেষ ইচ্ছা পূরণ করতে পারিনি। ছোঁয়া এতক্ষণ নিজেকে আটকে রাখার অনেক চেষ্টা করেছে, হাউমাউ করে কান্না করতে পারেনি, শুধু চোখ বুজে সবকিছু উপলব্ধি করে গেছে। এখন আর নিজেকে আটকিয়ে রাখতে পারল না, পাশে থাকা মেঘাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে দিল। সবাই জানে ছোঁয়া সাদাফের ভালোবাসা, এখন কেউ কিছু বলল না। বেদনাময়ের মাঝে কেটে গেল 5 দিন। সবাই জানে ছোঁয়া সাদাফের ভালোবাসা, এখন কেউ কিছু বলল না। কেউ ঢাকায় যায়নি, সবাই এখানেই রয়ে গেছে। সাদাফের কাকা তাদের খাওয়ার ব্যবস্থা করেছেন, আজ সবাই ঢাকায় চলে যাচ্ছে। সাদাফ কিছুতেই ঢাকা যাবে না, সে তার মাকে একা ফেলে যাবে না। বন্ধু মহল জোর করে সাদাফকে ঢাকায় নিয়ে আসেন। দুঃখের সময় চিরস্থায়ী নয়, সময়টা যতটা খারাপ গেলেও নিজেকে মানিয়ে নিতে হয় নতুন দিনের আশায়। সাদাফ এখন নিজেকে মানিয়ে নিয়েছে, ঠিক আগের মতোই হলে থাকা শুরু করেছে। নিয়মিত সালাত আদায় করে মোনাজাতে মা বাবার জন্য দোয়া করে। ক্লাস শেষে বন্ধুমহল শাহবাগ মাঠে ঘাসের ওপর বসে আড্ডা দিচ্ছে। তাদের সামনে কালো রঙের টয়োটা গাড়ি এসে থামলো। ড্রাইভার গাড়ির কপাট খুলে দিল। গাড়ি থেকে বেরিয়ে আসলো ছোঁয়ার মা বাবা। ছোঁয়ার মা বাবাকে দেখে 6টি প্রাণ দাঁড়িয়ে পড়ল, পরন্তু দুপুরে কেউ ছোঁয়ার মা বাবাকে আশা করেনি। ছোঁয়ার বাবা ঘাসের উপর বসতে বসতে বলল, দাঁড়িয়ে পড়লে কেন? আজ আমরা 8 জন মিলে আড্ডা দেব। ভার্সিটি লাইফে অনেক আড্ডা দিতাম, বসো সবাই। ছোঁয়ার বাবার কথা মতো সবাই গোল হয়ে বসে পড়ল। গুরুজনের সাথে আড্ডা দেওয়া কেমন জানি দেখায়, কিছুতেই কেউ ফ্রি হতে পারছে না। বড়লোক ব্যবসায়ী ঘাসের উপর বসে আছেন, সেটা যদি সন্তানের বন্ধু মহল হয় তাহলে কথাই নেই। আরাফ সংকোচ কাটিয়ে বলল, আঙ্কেল আন্টি কেমন আছেন? আপনারা হুট করে আমাদের সাথে আড্ডা দিতে আসলেন? ছোঁয়ার বাবা অমায়িক হাসি দিয়ে বলল, আমার মেয়ে তোমার সাথে আড্ডা দেয়, আজ আমি একটু আড্ডা দিতে আসলাম। আগে তোমাদের পরিচয় দাও। একে একে সবাই পরিচয় দিল। সাদাফকে আগে থেকে চিনে তবুও ভদ্রতার খাতিরে আবারও পরিচয় দিল। ছোঁয়া একপাশে গুটিসুটি হয়ে বসে রয়েছে। অপ্রত্যাশিতভাবে তার বাবা চলে আসবে কখনো ও বুঝতে পারেনি। ছোঁয়ার বাবা আরাফকে উদ্দেশ্য করে বলল, গিটারের কেমন সুর তুলতে পারো? আরাফ তো হেব্বি খুশি, মনে লাড্ডু ফুটেছে। কেউ তাকে গিটারে কথা বলছে, খুশিতে ঠেলায় কথায় বলতে পারছে না, আমতামতা করে বলল, আমি গিটারে টুংটাং সুর তুলছি, আপনি নিজেই চার্জ করে নিন। ছোঁয়ার বাবা ছোঁয়ার মায়ের দিকে তাকিয়ে বলল, তুমি গিটারে সুর তোলো, আমরা দুজন গানের সুর তুলি। সকলের চোখ আকাশ প্রাণে চকিত দৃষ্টিতে তাকিয়ে আছে 6 জোড়া চোখ। বিস্ময় কাটিয়ে আরাফ গিটারে টুংটাং শব্দ তুলল। ছোঁয়ার বাবা ছোঁয়ার মাকে রোমান্টিক মুডে চোখ টিপ দিয়ে মধুর স্বরে গান ধরল, মুখে মুখে রটে যাবে আমাদের প্রেম কাহিনী, অবাক হয়ে এই দুনিয়া করবে সবাই কানাকানি। ছোঁয়ার মাও মধুর স্বরে বলে উঠল, মুখে মুখে রটে যাবে আমাদের প্রেম কাহিনী, অবাক হয়ে দেখবে দুনিয়া করবে সবাই কানাকানি। ছোঁয়ার বাবা বলল, তোমার হাত এই যে ধরেছি, মরণ এলেও ছাড়বো না, যতই মানুষ দিক বাধা, প্রেমের খেলায় আমি হারবো না। ছোঁয়ার মা বলল, তুমি আমার দিন, তুমি যে রাত, তোমায় নিয়ে দিন কাটাবো, একটি পলক যদি দূরেতে যাও, আমার ছায়া পিছে পাঠাবো। ছোঁয়ার বাবা মা একসাথে বলল, আজ যা বলবো ভালোবাসায়, কাল হবে প্রেম বাণী। আজ যা বলবো ভালোবাসায়, কাল হবে তা প্রেমের বাণী। বন্ধুমহল একসাথে সুর মেলালো, মুখে মুখে রটে যাবে আমাদের প্রেম কাহিনী, অবাক হয়ে দেখবেই এ দুনিয়ায় করবে সবাই কানাকানি। ছোঁয়ার মায়ের কণ্ঠে ধ্বনিত হলো, এখন প্রেমের বড় অসময়, পারিজাত
যে ফুল আর ফুটছে না, দেহের ভাষায় নয় মনের ভাষায়, কথা বলার লোক জুটছে না, তবু মরুর মাটিতে কিটি বাগান আমি সাজাবো। ছোঁয়ার বাবার কণ্ঠে ধ্বনিত হলো, ভালোবাসা এই রাগ রাগিনী, নতুন সুরে তাল বাজাবো, ইতিহাসে থাকবে লেখা আমাদের এই জীবন কাহিনী। একসাথে সবাই পড়ে উঠল, মুখে মুখে রটে যাবে আমাদের প্রেম কাহিনী, অবাক হয়ে দেখবেই এ দুনিয়ায় করবে সবাই কানাকানি। বন্ধুমহল প্রশংসায় মুখরিত হয়ে উঠল। ছোঁয়ার বাবা সাদাফকে উদ্দেশ্য করে বলল, সাদাফ, আমরা ঘুরিয়ে কথা বলতে আসিনি, আমরা সরাসরি কথা বলার জন্য চলে আসছি। তোমার মা যখন বেঁচে ছিলেন তখন ওনার সাথে কথা হয়েছিল, উনি তোমাদের মাঝে কাউকে না কাউকে বলেছে, আমরা চাই ওনার শেষ ইচ্ছা পূরণ করতে। সাদাফ একধানে মাটিতে দৃষ্টি নিক্ষেপ করে রয়েছে। সবাই সাদাফের উত্তরের আশায় রয়েছে। সাদাফ মেঘার কাছ থেকে জানতে পেরেছে মা বিয়ে নিয়ে ছোঁয়ার সাথে কথা বলেছে। সাদাফ মুখ তুলে বুকের মাঝে সাহস জুগিয়ে বলল, আঙ্কেল, আমার মা বাবা কেউ নেই। ছোঁয়াকে আমি সুখী করতে পারবো কিনা জানি না, আমি নিজেই হলে থাকি। ছোঁয়া আমার লাইফে আসলে ছোঁয়া নিজে সুখী থাকবে তো? ছোঁয়া আমার সাথে মানিয়ে নিতে পারবে তো? ছোঁয়ার আমার সাথে থাকতে পারলে আমি রাজি, শর্ত একটাই, আপনার কাছ থেকে 1 পয়সাও নিতে পারবে না। ছোঁয়া সাদাফের চোখের দিকে তাকিয়ে বলল, আমি তোমার সাথে সব জায়গায় থাকতে পারবো, একবেলা না খেয়েও থাকলে ভালোবাসার অভাব পড়বে না, আমি নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করব। ছোঁয়ার বাবা বলল, ছোঁয়া বড় হয়েছে, বাবা হিসেবে তার ভালোবাসার মূল্য দেওয়া আমার উচিত। আমি সব সময় তোমাদের ভালোবাসাকে সম্মান করি। বিয়ের পর আমার কাছ থেকে তুমি 1 বিন্দু সাহায্য পাবে না, এমনকি আমার কোম্পানিতেও জবও করতে পারবে না। বাকি 4 জন চাইলে করতে পারবে, তুমি বা ছোঁয়া করতে পারবে না। তোমরা কখনো এমনটা আশা করবে না তুমি বিয়ের পর ছোঁয়াকে কোথায় রাখবে আমরা জানতে চাইবো না। আমরা জানবো আমাদের মেয়ে সুখে আছে, আর কষ্ট থাকলে আমার কাছে ভালো লাগবে। কোনোদিন কষ্ট বুঝিনি, একটু কষ্টের মাঝে গেলে জীবনে অনেক কিছু শিখতে পারবে, কিন্তু মাসের যে কোনো একদিন আমাদের দিতে হবে। সেদিন তোমাদের কোনো কথা শুনবো না, সেদিন দুজনই আমার কথা মতো চলবে। সাদাফ ছোঁয়ার দিকে এক পলক দৃষ্টি নিক্ষেপ করলো। ছোঁয়ার চোখে চোখ পড়তেই ছোঁয়া মাথা নিচু করে ফেলল। সাদাফ ভালোবাসার স্বরে বলল, আমি আমার মায়ের ইচ্ছা পূরণ করব, আমাকে কিছুদিন সময় দিতে হবে। আমি থাকার একটা ব্যবস্থা না করার পর্যন্ত আপনার কাছে বিনীত অনুরোধ, ছোঁয়াকে দেখে রাখবেন। আমি চাই না ছোঁয়া জীবনে কষ্ট করুক। আমি আমার মায়ের চাওয়া অবশ্যই পূর্ণ করব। আর হ্যাঁ, আপনার টাকার প্রতি সাদাফের কোনো লোভ নেই। সাদাফের ক্ষমতা আছে তার ভালোবাসার মানুষকে সুখে রাখার। সাদাফের উত্তর পেয়ে সবাই খুশিতে মেতে উঠল। পরন্ত দুপুর এভাবেই আনন্দময় হয়ে উঠবে বুঝতে পারেনি। সবাই তাদের অভিনন্দন জানালো। জন্ম, মৃত্যু, বিয়ে সব আল্লাহর কাছে। মহান আল্লাহ তাআলা কার সাথে জুটি বানিয়ে পাঠিয়েছেন আমরা জানি না। দেখতে দেখতে ঘনিয়ে আসলো সন্ধ্যা। মায়াময় মোহিনী সন্ধ্যাকে চিরস্মরণীয় রাখার জন্য সবাই চলে আসলো হাতির ঝিলে। 6 বন্ধু এক হলে তো কথাই নেই, দুনিয়ার সবকিছু ভুলে যায়। ছোঁয়া সাদাফকে একা রেখে সবাই উধাও হয়ে যায়। ছোঁয়া লজ্জায় সাদাফের দিকে তাকাতে পারছে না। অন্যদিন হলে অসভ্য মেয়ের মতো তাকিয়ে থাকতো। ছোঁয়া উঠে চলে যেতে নিলেই সাদাফ ছোঁয়ার হাত ধরে নিজের কাছে টানে। হ্যাঁচকে টান দেওয়ায় ছোঁয়া সাদাফের গায়ে পড়ে। পরক্ষণে ছোঁয়া নিজেকে সামলিয়ে নেয়। ছোঁয়ার লজ্জা দেওয়াটা জন্য সাদাফ নেশা ভরা কণ্ঠে বলল, পালিয়ে যাওয়ার অনেক ইচ্ছে, পালিয়ে গেলে তোর লজ্জামাখা মুখটা দেখবো কিভাবে? তুই পাশে থাকলে আমি দুনিয়ার সবকিছু ভুলে যাই, ইচ্ছা করে আলতো করে ছুঁয়ে দিতে চাই। ছোঁয়ার লজ্জামাখা মুখটা লজ্জায় আরো ভরে গেল। ছোঁয়া আমতা আমতা করে বলল, এতদিন তোর মুখ থেকে ভালোবাসার কথা বের হয়নি, আজ ভালোবাসা উপচে পড়ছে। আমি তোকে ভালোবাসি না। ছোঁয়ার কাঁধে হাত রেখে কানে ফিস ফিস করে বলল, ভালোবাসি বলেই ভালোবাসার কথা বলি না, আর তোকে ভালোবাসতে হবে না। আমি ভালোবাসা দিয়ে তোর জীবন ভরিয়ে দিব, মানুষের মুখে মুখে রটে যাবে আমাদের অন্যরকম প্রেম কাহিনী। অপূর্ণ ভালোবাসায় পূর্ণতা পাওয়া মানে পৃথিবীর সমস্ত সুখ হাতে মুঠোয়। এক মুঠো সুখ, এক মুঠো ভালোবাসা পাওয়ার জন্য সবাইকে অপেক্ষার প্রহর গুনতে হয়। অপেক্ষার ফল সবসময় ভালো হয়। সাদাফ ছোঁয়াকেও অনেক অপেক্ষার প্রহর গুনতে হয়েছে। অপেক্ষা করতে হয়েছে প্রাণপ্রিয় প্রেয়সীর হাতে হাত রাখার। ছোঁয়া রাগ মিশ্রিত লজ্জামাখা কণ্ঠে বলল, তুই কাছে আসার চেষ্টা করবি না। আমি তোর পেছনে কত ঘুরেছি, তুই আমার ভালোবাসা বুঝতে পারতি না। কোনোদিন তো
সারা দিলি না। আজ ভালোবাসা দেখাতে হবে না, দূরে সরে বস, আমার গায়ের সাথে ঘেসে বসতে পারবি না। ছোঁয়াকে লজ্জায় ফেলতে সাদাফ আরও নেশা ভরা কণ্ঠে বলল, তোকে রাখলে তোকে আরো সুন্দর লাগে, তোর মোহ মায়াই হারিয়ে যেতে ইচ্ছা করে। তোর মায়া ভরা মায়াবী মুখের দিকে তাকিয়ে আমি জীবন পার করে দিতে পারবো। ছোঁয়া অভিমানী স্বরে বলল, আমি এতদিন একপাক্ষিক ভালোবেসে এসেছি। তোর ভালোবাসা আমার জীবনে আগে আসলে আমি নিজের জীবন আরো সুন্দর করে গুছিয়ে নিতে পারতাম। ছোঁয়ার মাথা সাদাফ নিজের কাঁধের ওপর রেখে বলল, তুই পাশে থাকলেই চলবে, তুই পাশে থাকলে আমিও সবকিছু গুছিয়ে নিব। আমিও তোকে খুব ভালোবাসতাম। একটু আগে না বললাম ভালোবাসি বলে ভালোবাসার কথা বলি না, কিছু না বলা ভাষা বুঝে নিতে হয়। তোর মনে তো সেই ভালোবাসার মন নেই, তুই বুঝতে পারবি কবে? আমার মন নীল আকাশের মতো বিশাল নয়, আমার ছোট্ট মনে শুধু তোরই বসবাস। তোকে নিয়েই স্বপ্ন বুনি, তোকে ভাবতে ভালো লাগে। অন্য ভাষায় অন্য কিছু না বলার ভাষা বোঝার দরকার নেই। আমার ছোট্ট মনে তুই থাকলেই চলবে। আল্লাহর কাছে আমার একটাই চাওয়া, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তোর বুকে যেন থাকতে পারি। চির বন্ধু চারজন বসে বসে পাহারা দিচ্ছে তাদের। আরাফ বিরক্ত হয়ে বলল, আমরা তাদের কেন প্রেমের পাহারা দিব? তারা এখন আমাদের বন্ধু। বন্ধুত্বের কাজ হলো প্রেমের 12টা ভাসানো। অর্পি মলিন কণ্ঠে বলল, পৃথিবীতে কম ভালোবাসায় পূর্ণতা পায়, তাদেরকে সব সময় সময় দেওয়া উচিত। তারা যেন তাদের মনের ভাব প্রকাশ করতে পারে, একটু ভালোবাসার কথা এনে দিতে পারে, স্বর্গীয় সুখ। রঙ্গন আরাফ বিস্ময় দৃষ্টি মেলে তাকায় অর্পির দিকে। অর্পির মুখে এতদিন আজে বাজে কথা শুনে আসছে, কোনোদিনও মুখ ফুটে বলেনি ভালোবাসার কথা। রঙ্গন চকিত হয়ে বলল, ভালোবাসা মানে কি? কাকে ভালোবাসা বলে এসব বুঝিস? তোর কথা শুনে মনে হচ্ছে তুই ভালোবাসার পিএইচডি করে এসেছিস। অর্পি কিছু বলতে নিবে তখনই মেঘা বলল, ভালোবাসার জন্য পিএইচডি করতে হয় না রঙ্গন। আমাদের চোখের সামনে যা হচ্ছে আমরা তা দেখতে পারি, দেখে দেখে অনেক কিছু শেখা যায়। তুই চাইলে পিএইচডি করতে পারিস। আরাফ বিরক্ত হয়ে বলল, দূর বোকা, তোদের কথা আমার মাথার উপর দিয়ে যাচ্ছে না। এত ভালোবাসা কোথা থেকে আসে? তোরা এখানে বসে থাকতে পারিস, আমি পারবো না। আমি কাবাব মে হাত দিয়ে হতে গেলাম। অর্পি হুট করে বলল, এই জন্য তোর জীবনে ভালোবাসা নেই। সাদাব ছোঁয়ার কাছ থেকে তো কিছু শিখতে পারিস। আরাফ তাদের কথার কোনো পাত্তা না দিয়ে চলল সাদাফ ছোঁয়ার প্রেমের 12টা বাজাতে। ছোঁয়ার কোলে মাথা রেখে শুয়ে আছে সাদাফ। বলা যাচ্ছে না অজানা কথা। আরাফ ভূতের মতো এসে বলল, বা দোষ, আজই সব কথা শেষ করে ফেলছিস। বাসর ঘরের জন্য কিছু বাঁচিয়ে রাখ। তোদের দেখে মনে হচ্ছে বাসর ঘরে প্রেম আলাপ চলবে না শুধু। আরাফ কথা শেষ করতে পারল না, তার আগে অর্পি আরাফের পিঠে সজোরে থাপ্পড় বসানো। আরাফ অর্পির দিকে অগ্নিদৃষ্টি মেলে তাকায়। অর্পি অট্ট হাসি দিয়ে বলল, মামা রাগ করিস না, তুই হুট করে আসাতে ছোঁয়া সাদাব লজ্জায় আলাদা হয়ে গেছে। দুই বেঞ্চের দুই মেরুতে বসে আছে। একটু আগে এসিড খাড়ের মতো প্রমোশন বিক্রিয়া করছিল, তাদের মাঝে কেমিস্ট্রি ফুটে উঠেছিল, তুই বানিয়ে দিলি মরুভূমি। আরাফ অর্পির মাথায় কাট্টা মেরে বলল, কুত্তি, আস্তে থাপ্পড় মারতে পারতি। আমি তোর কোন পাকা ধানে মই দিছি যার জন্য তুই আমাকে এত জোরে? আর একটু হলে আমি উপরে চলে যেতাম। মেঘা মুচকি হেসে বলল, মামা বহুদিন হলো ফ্রিতে 40 খাই না, তুই উপরে চলে যেতে পারিস, আমি ফ্রিতে 40 খাবো। রঙ্গন কঠিন স্বরে বলল, বাচ্চাদের মতো ঝগড়া থামা। তোদের দেখে কেউ বলবে তোরা অনার্সি ছাত্র? তোদের দেখে মনে হচ্ছে মানসিক হসপিটাল থেকে আজই পালিয়ে আসছিস। সাদাফ ছোঁয়ার দিকে এক পলক তাকিয়ে বলল, অনেক হয়েছে, তাছাড়া রাত গভীর হচ্ছে। অর্পি মেঘাকে একটু পর হলে ঢুকতে দিবে না, তাই কথা না বাড়িয়ে নিজ নিজ গন্তব্যে যাত্রা শুরু কর। সাদাফের কথায় সম্মতি জানালো সবাই। একে একে সবাই প্রস্থান করল। সাদাফ ছোঁয়ার জীবনে নেমে আসলো ভালোবাসার মুহূর্ত। রাতে কিছু প্রেমালাপ করে সাদাফ ফেসবুকে পোস্ট করে দিল এক রুমের বাসা রাখবে, স্বামী স্ত্রী থাকবে। ঢাকা শহরে ব্যাচেলার বাসা পাওয়া মুশকিল। ফ্যামিলি বাসা নিয়ে পোস্ট করার পরপরই 2-1 পোস্টের কমেন্ট বক্সে চলে আসতো। ঢাকার বুকে সবই হয়ে গেছে কৃত্রিম। বৈদ্যুতিক তেজস্ক্রিয় বাল্বের আলোয় জোনাকি পোকা বিলীন প্রায়। পাখির কিচিরমিচির শব্দে ঘুম ভাঙে না, ঘুম ভাঙে অ্যালার্মের শব্দে। দিনের শুরুটা হয় কৃত্রিমত্ব দিয়ে। সাদাফ ঘুম থেকে উঠে নতুন বাসার খুঁজে পা বাড়ায়। আরাফকে ফোন দিয়ে বলে দিয়েছে আজ সে ক্লাস করবে না। ছোঁয়াকে মন দিয়ে ক্লাস করতে বলা হয়েছে। সকল নোট ছোঁয়ার কাছ থেকেই নিবে। ঢাকার বুকে বাসা পাওয়া কি মুখের কথা? বাসা পেলেও পকেটের পরিস্থিতি সামলিয়ে ভাড়া মিলে না।
সারাদিন ঘুরে ঘুরে অনেক বাসা দেখেও ভালো মানের কোনো বাসা পাওয়া গেল না। ক্লান্ত দেহে ফিরে আসতে হলো সাদাফকে। বিছানায় গা এলিয়ে দিয়ে সবকিছু হিসাব করে যাচ্ছে। 4টা টিউশনি থেকে প্রায় 20,000 টাকা আসে। বাসা ভাড়া 10,000 চলে গেলে বাকি 10,000 দিয়ে কোনো রকম চলতে পারবে। যদি 10-এর কম পাওয়া যেত ভালো হতো। ছোঁয়ার চাহিদা অনেক, কিভাবে 10,000 দিয়ে জীবন পার করবে? সারাদিনের ক্লান্তিতে চোখের কোণে ঘুম আসতো। ক্লান্ত চোখে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল সাদাফ। তোলপাড় ক্যাফেটেরিয়াতে বসেছে বন্ধুমহলের আড্ডা। রঙ্গন চায়ের কাপে চুমুক দিয়ে বলল, সাদাব, গতকাল ক্লাস মিস দিলি কেন? কোনো সমস্যা হয়েছে কি? সাদাফ দীর্ঘশ্বাস নিয়ে বলল, সমস্যা কিছুই হয়নি। গতকাল বাসা খুঁজতে বের হয়েছিলাম, মন মতো বাসা পেলাম না। 1 রুমের বাসা পাওয়া খুব কঠিন। 2 রুমের বাসা পাওয়া যায়। 2 রুমের অনেক খরচ, বিশেষ মতো খরচ পড়বে। সেজন্য আজ পোস্ট করেছি, সাবলেট বাসা লাগবে, দেখি কি করা যায়। ছোঁয়া হন্তদন্ত বলে উঠল, তোকে এত কষ্ট করতে হবে না। তুই ভাবছিস আমি যেমন তেমন বাসায় মানিয়ে নিতে পারবো না। তুই বরং টিনের ঘরের বাসা দেখ, দেখবি কম দামের মাঝে ভালো বাসা পেয়ে যাবি। সাদাফ মুচকি হেসে জবাব দিল, সে নিয়ে তোকে ভাবতে হবে না। তোরা আড্ডা দে, টিউশনি শেষ করে তোদের সাথে আড্ডা দিব। কেটে গেল 1টি মাস। সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। সাদাফ অনেক খোঁজাখুঁজির পর একটা বাসার সন্ধান পেল। বাহির থেকে দেখতে তেমন ভালো নয়, ভেতরে সবকিছু গোছানো। বাসাটা অনেকটা পুরনো, দামে কম, মানে ভালো। সাদাফের অ্যাকাউন্ট ঘাটাঘাটি করে 40,000-এর মতো টাকা পাওয়া গেল। নিজের সাধ্যের মধ্যেই একটা বিছানা কিনল। ঘর সাজানোর কিছু আসবাবপত্র, রান্নার সামগ্রী। বাংলাদেশের দ্রব্যমূল্যের বাজার দেখলে মাথা ঘুরতে থাকে। প্রতিটি সামগ্রীর দাম আকাশ ছোঁয়া। দৈনন্দিন ব্যবহারে কিছু জিনিস কিনতেই 30,000-এর মতো চলে গেল। ছোঁয়ার বাবার সামনে মাথা নিচু করে বসে আছে সাদাফ। অন্য পাশে সাদাফের কাকাই কথা বলছে। পরিবারের কর্তা বলতে এখন সাদাফের কাকাই সব। বিয়ের কথা ঠিকঠাক হয়ে গেল। আগামী রবিবার বিয়ের দিন ধার্য করা হলো। সাদাফের সাথে একান্ত কথা বলার জন্য ছোঁয়ার বাবা সাদাফকে ছাদে নিয়ে যান। ছোঁয়ার বাবার চায়ের কাপে চুমুক দিয়ে আপাদমস্তক পর্যবেক্ষণ করলেন। ভারী গলায় বললেন, সাদাফ, জীবনে অনেক ঝড় আসবে, কখনো অন্যায়ের কাছে মাথা নত করবে না। তোমার জব নেই, আশা করি খুব তাড়াতাড়ি ভালো জব খুঁজে নেবে। সংসারের অভাব আসবে, তখন চারদিক অন্ধকার নেমে আসবে। এক মুঠো খাবারের জন্য অন্যায়ের দিকে হাত বাড়াতে ইচ্ছা করবে। আমি চাই না তুমি অন্যায় কাজ করে ছোঁয়ার মুখে খাবার তুলে দাও। দরকার পড়লে না খেয়ে থাকবে। 3টাকে রোজা মনে করে গণ্য করবে। আর হ্যাঁ, ভুলেও নামাজ পড়া বন্ধ করবে না। আল্লাহ ছাড়া আমরা একা, আল্লাহ সাথে আছে বলে আমরা একা নই। সাদাফ যতই ছোঁয়ার বাবাকে দেখছে ততই ওনার প্রতি সম্মান বেড়ে যাচ্ছে। বারংবার মনে পড়ছে বেকারের হাতে ওনার মেয়েকে কেন তুলে দিচ্ছেন। মনের সংশয় দূর করার জন্য বলল, স্যার, আমার কিছু জানার ছিল। আপনি প্রশ্ন ধরে নিতে পারেন। আপনার কাছে আমার আকুল আবেদন, আপনি বিষয়টা বুঝতে পারবেন। ছোঁয়ার বাবা হাসি মুখে জবাব দিলেন, সাদাফ, তোমার মনে যা আছে নির্ভয়ে বলতে পারো। আমি চাই না তুমি কোনো কিছু আমার কাছ থেকে লুকিয়ে যাও। কোনো কিছু লুকিয়ে যাওয়া মানে হেরে যাওয়া, দলের নাম লেখানো। জীবনটা যুদ্ধক্ষেত্র, হারের দিক মন না দিয়ে সামনের দিকে মন দিবে। তোমার প্রশ্ন বলো। সাদাফ নিজের হবু শ্বশুরের মনোভাব দেখে খুবই প্রশংসনীয়। সাদাফ দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে বলল, ছোঁয়া অনেক স্মার্ট, বুদ্ধিমতী মেয়ে, রূপ কোনো অংশে কম নয়। আমার মতো বেকার ছেলের হাতে তুলে দিতে আপনার ঠাঁই দিল। ছোঁয়ার ভালোবাসার জন্য বাধ্য হয়ে এমন করেননি তো? ছোঁয়ার বাবা চায়ের কাপটি টেবিলে রাখল। সাদাফের কাঁধে হাত রেখে বলল, ঠিক বলছো, ভালোবাসার জন্য বাধ্য হয়ে আমি এই বিয়ে দিচ্ছি। কোনো মা বাবাই চায় না বেকার ছেলের হাতে তার মেয়েকে তুলে দিতে। সেদিক থেকে আমিও ভিন্ন কেউ নই। ছোঁয়াকে বুঝিয়ে বললে ঠিক বুঝতে পারতো। তাহলে কেন আপনারা ছোঁয়াকে বুঝিয়ে বললেন না? আমি তো বারবার ছোঁয়াকে ফিরিয়ে দিয়েছি। আমি ভেবে রেখেছিলাম ছোঁয়ার বিয়ে ছোঁয়ার খালাতো ভাইয়ের সাথে দিব। বিয়ের পর ছোঁয়া বিদেশে পাড়ি জমাবে। ছোঁয়ার সুখের অভাব থাকবে না। সুখ কি টাকাতেই বিদ্যমান। যদি টাকা দিয়ে সব হতো, আমি তোমার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যেতাম না। স্যার, আপনার কথা ঠিকভাবে বুঝতে পারলাম না, একটু বুঝিয়ে বলবেন দয়া করে।
আমি চাই আমার মেয়ে ভালো থাকুক, তোমার সাথে একবেলা না খেয়েও ছেঁড়া কাঁথায় শুয়ে ভালো থাকবে, অন্য কারোর সাথে ছোঁয়ার ভালো থাকবে না। জোর করে তাকে বিয়ে দিলাম, বছর খানেক ছোঁয়া তোমার স্মৃতি নিয়ে থাকবে, তারপর ধীরে ধীরে তোমার ভালোবাসা ভুলে যাবে। ভুলে গেলেও গভীর ঘন রাতে তোমার কথা মনে পড়বে। তোমার হাতে তুলে দেওয়ার অন্য একটা কারণ আছে। সাদাফ বিস্ময় চোখে তাকায় ছোঁয়ার বাবার দিকে। কাঁধে হাত রাখা একটু অস্বস্তি ফিল করছে সাদাফ। আগে বুঝতে পেরেছিল কোনো কারণ ছাড়া এই লোক কাজ করেন না। চকিত কণ্ঠে বলল, বিয়ের পিছনে অনেক কারণ আছে মানে? ভালোবাসার জন্য তুমি সবকিছু করতে পারো। তুমি তোমার ভালোবাসা বাঁচানোর জন্য অনেক কিছুই করেছো। আজ তোমার বিষয়ে সবকিছু জানি। আমার মেয়েকে তোমার মতো কেউ ভালোবাসতে পারবে না, আর তুমি ভালোবাসার জন্য একদিন সর্বোচ্চ শিখরে পৌঁছে যাবে। আমি চাই তুমি শূন্য থেকে সবকিছু শুরু করো। এখন তোমার নতুন বাসায় গিয়ে মন দিয়ে কথাগুলো ভাবো। সাদাফের বাসায় আড্ডার মেলা বসেছে। বন্ধুবল ছুটে এসেছে সাদাফের ফ্ল্যাটে। আরাফ গিটারের টুংটাং শব্দ তুলে যাচ্ছে। অর্পি দীর্ঘশ্বাস নিয়ে বলল, আমার যদি বিয়ে হতো, আমার এইরকম একটা সংসার হতো। হতে হতে আমার বিয়েই হলো না। আরাফ ভেঙচি কেটে বলল, তোর মতো গাদিকে বিয়ে করবে কে? তুই যে বিয়ের স্বপ্ন দেখিস, আগে বলিস না তো। আগে বললে আমাদের বাসার দারোয়ানের সাথে তোর বিয়ে দিতাম। ছেলেটা খুব হ্যান্ডসাম, এক চোখ তেরা, তোকে তেরা চোখে দেখতো, তোর জামাই হতো তেরা। আরাফের কথা সবাই হু হা করে হেসে উঠল। অর্পি মুখ গোমরা করে বলল, কুত্তা, তোর বউ দেখতে শাকচুনি হবে, তোর ঘাড়ে বসে তোর ঘাড় মটকাবে। আল্লাহ আমার দোয়া কবুল করেন, আমিন আমিন আমিন। আরাফ অর্পির মাথায় গাঁটটা মেরে বলল, শকুনের দোয়া কোনো কাজে আসবে না, তোর দোয়া বিফলে যাবে। আমার বউ হবে অপরূপা সুন্দরী। মেঘা মুখ ফুটিয়ে বলল, মানুষ কত কথা বলে রে, তুই হাফিয়ে যাস না? তোর বস্তা বস্তা পচা গল্প কে শুনতে চায়? তোর কথা কেমন জানে, তিতা করল্লার মতো লাগে। জন্মের পর মধু খাসনি? আরাফ দৃঢ় ভাব নিয়ে বলল, আমার মা বাবার কাছে মধু কেনার টাকা ছিল না, বিয়ের পর বউয়ের কাছ থেকে মধু খাবো। বিরক্ত স্বরে বলল, ছি ছি, তুই সত্যি একটা অসভ্য লোক। এসব বলতে তোর মুখে বাজে না? তুই সব সময় লো ভাষা ইউজ করিস। নিজেকে একটু ভালো কর, রঙ্গনের কাছ থেকে কিছু শিখ। রঙ্গন ভ্রু নাচিয়ে বলল, তোদের বস্তা পচা গল্পে আমি টানবি না। আমি তোদের গল্প থাকতে চাই না। মেঘা রঙ্গনকে ধাক্কা দিয়ে বিছানা থেকে নামিয়ে দিল। কর্কশ গলায় বলল, তোকে আমাদের মাঝে থাকতে হবে না, তুই মাটিতে বসে থাক, তাহলে তোকে আমাদের মাঝেই নিব না। অর্পি গালে হাত দিয়ে অসহায় কণ্ঠে বলল, আমার বরটা যদি সাদাবের মতো হতো। দেখ সাদাব কত সুন্দর করে রান্না করছে। সোয়ার কপালটা খুব ভালো। সাদাবের মতো একটা জীবন সঙ্গী পাবে, যে সোয়াকে নিজের হাতে সেদে খাওয়াবে। এমন একটা বর পেলে আমার জীবন ধন্য হয়ে যাবে। আরাফ আফসোস করে বলল, তোর মতো একটা বউ পেলে পিটিয়ে পিটিয়ে রান্না করাতাম, আল্লাহ বের করে দিতাম। মেঘা হাত তুলে দুইজনকে থামিয়ে দিয়ে বলল, থাম থাম, পাঠকদের বিয়ের দাওয়াত দিল না সাদাব ছোঁয়া। সাদাব ছোঁয়া বিয়ের দাওয়াত না দিল, পাঠকদের তো আমাদের তো উচিত তাদের দাওয়াত দেওয়া। সাদাফ রান্নাঘর থেকে আসতে আসতে বলল, তোদের কে বলেছে? তোদের মতো রাক্ষসের চেয়ে পাঠকরা অনেক ভালো। সকল পাঠকদের সাদাব ছোঁয়ার বিয়ের কার্ড দেওয়া রইল। সময় মতো বিয়ের কার্ড পেয়ে যাবেন। বিয়েতে গিফট হিসেবে নিয়ে আসবেন দোয়া এবং ভালোবাসা। আপনাদের দোয়াই আমরা যেন সারা জীবন একসাথে কাটিয়ে দিতে পারি। দেখতে দেখতে বিয়ের দিন চলে অগ্রসর হতে থাকে। আজ সাদাফ ছোঁয়ার গায়ে হলুদ। বিয়ের সমস্ত কাজ ছোঁয়ার বাড়িতেই হবে। বিয়ের এক সপ্তাহ পর সাদাফ ছোঁয়াকে যেখানে ইচ্ছে নিয়ে যেতে পারবে। ছোঁয়া মুখ গোমরা করে বসে আছে, কিছুতেই গায়ে হলুদ মাখাতে দিচ্ছে না। ছোঁয়ার এক জবাব, সাদাফ এসে তার গায়ে আগে হলুদ মাখাবে, তারপর অন্য কিছু। এ নিয়ে বিয়ে বাড়িতে হরেক রকমের কানাকানি। ছোটখাটো ঝড় বয়ে গেল বিয়ে বাড়িতে। বাঙালি মানে তিল থেকে তাল করবে। সাদাফ বাধ্য হয়ে ভিড় ঠেলে ছোঁয়ার গায়ে হলুদ মাখিয়ে দিল। পাশের বাসার এক কাকিমা ভেংচি কেটে হ্যান করার জন্য বলল, আজকাল ছেলেরা নিজেদের কি মনে করে? প্রেম ছাড়া বিয়ে হয় না? বিয়ে করার কোন দরকার ছিল? বিয়ের আগেই তো সব শেষ করে ফেলেছে। কথাটা সাদাফের কানে পৌঁছালো। ইচ্ছে করছে মহিলাকে কষিয়ে কয়েক ঘাপ বসিয়ে দিতে। মেঘা এসে সাদাফকে আটকায়। মেঘা সাদাফকে টেনে অন্যদিকে নিয়ে যায়। অর্পি মহিলার কথার জবাব দিয়ে দিল, আন্টি, আপনার রুমটা কত টাকায় ভাড়া দিয়েছিলেন? সবাইকে বলেন আপনি প্রেমিকার জন্য স্পেশাল রুম ভাড়া দেন। আমাকে একটা রুম ভাড়া দিন, বয়ফ্রেন্ডের সাথে এক রাত কাটাবো। আন্টি অর্পির কথায় রেগে যান। ক্ষোভ নিয়ে ভারী গলায় বলল,
অসভ্য মেয়ে, আমি রুম ভাড়া দিয়ে খাই, আমাকে দেখে তোর ওসব মহিলা মনে হয়? অর্পি শয়তানি হাসি দিয়ে বলল, সাদাবকে ছোঁয়াকে দেখে আপনার বাজে ছেলে মনে হয়? আপনার স্বামীর মতো সবাই বাজে না, হ্যাঁ? আপনার স্বামী এখন যে মেয়ের পেছনে ঘুরে বেড়ায় তার প্রমাণও আছে। ভালোই ভালোই এখান থেকে চলে যান। একটু বাড়াবাড়ি করলে ওই যে বড় পর্দায় আপনার আদরের স্বামীর কুকীর্তি দেখানো হবে। ভদ্র মহিলাটি অর্পির 14 গোষ্ঠী উদ্ধার করতে করতে বিয়ে বাড়ি থেকে প্রস্থান করে। মেতে উঠল হলুদের অনুষ্ঠান। অনেকে অনেক রকমের ডান্স করছে। ছোঁয়া কিছুই করতে পারছে না। আরাফ মেয়েদের সাথে তাল মিলিয়ে নেচে যাচ্ছে। তার বন্ধুর অভাব নেই, যেখানে যায় সেখানে কাউ না কাউকে পটিয়ে ফেলে। বন্ধমহল আরাফের উপাধি দিয়েছে কন্যা রাশি। অর্পি সাদাফ আর ছোঁয়ার হাত ধরে নিয়ে আসে, উদ্দেশ্য করে বলল, মামা গান বাজা, আমরা সবাই একসাথে নাচবো, যাকে বলে খিচুড়ি নাচ। এখানে কেউ কোনো লজ্জা পাবে না। অর্পি রঙ্গনের কথা বোঝার চেষ্টা করছে। কত নাচের নাম শুনেছে, খিচুড়ি নাচের নাম এই প্রথম শুনল। অধীর আগ্রহে গালে হাত দিয়ে বসে পড়ো খিচুড়ি নাচ দেখার জন্য। রঙ্গন গান প্লে করতে অর্পি, মেঘা, ছোঁয়া উল্টাপাল্টা নাচা শুরু করলো। আরাফের চোখ আকাশ পানে। উল্টাপাল্টা নাচকে খিচুড়ি নাচ দিয়েছে। রঙ্গন সাদাফকে নিয়ে আসে। সাদাফ ওর গানের তালে নাচা শুরু করলো। বধূমহল শয়তানি করে ছোঁয়াকে ধাক্কা দিয়ে সাদাফের দিকে এগিয়ে দিচ্ছে। সাদাফকে ছোঁয়ার দিকে ভালোই ভালোই কেটে গেল গায়ে হলুদের দিনটা। বিয়ে বাড়িতে লোকজনে ভর্তি। বাড়ির ছাদে বসে গল্প দেওয়ার মতো জায়গা নেই। বাধ্য হয়ে ছাদ থেকে সবাইকে টেনে টুনে নামিয়ে দেওয়া হলো। 6 জোড়া বন্ধু জায়গা দখল করে নিল। সাদাফের কাঁধে ছোঁয়া মাথা পেতে বসলো। অর্পি চোখ বড় বড় করে বলল, ছোঁয়া, তুই কামটা ভালো করলি না। তুই সবার আগে বিয়ে করে নিলি, আমরা এখনো সিঙ্গেল দিয়ে রয়ে গেলাম। আমাদের মনে আগুন লাগানোর জন্য তুই সাদাবের কাঁধে মাথা রাখলি কেন? আরাফ আফসোসের সাথে বলল, কি আর বলবো, ভেবেছিলাম সাদাবের বউয়ের সাথে দুষ্টামি করব, কিন্তু সাদাব বিয়ে করলো কাকে? আমাদের ফ্রেন্ড সোয়াকে। পৃথিবীতে কি আর মানুষ ছিল না? মেঘা মুখ গোমরা করে বলল, আমারও কত স্বপ্ন ছিল দুলাভাইয়ের সাথে মারামারি করব, মরিচের গুঁড়ো করে শরবত খাবো। এখন আমার স্বপ্নই থেকে গেল। সাদাফের বাচ্চা, আমার স্বপ্নকে গলা টিপে মেরে ফেল। তোর জন্যই আমার স্বপ্ন পূরণ হলো না। অর্পি আগ বাড়িয়ে বলল, আরে দোস্ত, মন খারাপ করিস না। কালকের দিনের জন্য ভুলে যাবো সাদাব আমাদের বধূ। তাকে আমি করলার রস খাওয়াবো। আমার সাথে এতদিন ও ভালোভাবে কথাই বলেনি। ছোঁয়া মিহি কণ্ঠে বলল, এমন ভুল কেউ করবি না, কোনো কিছুই সাদাফকে খাওয়াতে পারবি না। রঙ্গন মুচকি হেসে বলল, মায়া দেখে স্বর্গে যেতে ইচ্ছে করছে, তোদের পৃথিবীতে থাকতে ইচ্ছে করছে না। হে সৃষ্টিকর্তা, আমাকে তুলে নাও। বিয়ে না হতেই সাদাবের প্রতি ভালোবাসা উপরে পড়ছে। কিছুদিন পর আমাদের ফুলে যাবে। আরাফ সিগারেট বের করে বলল, এসব ভাবনা পরে ভাবা যাবে। কাল তোরা দুজন আমাদের বেয়ান, তাদের জন্য আমরা আমাদের শখ জলে ভাসিয়ে দিতে পারবো না। সাদাবকে ইচ্ছে মতো করলার রস খাওয়াবি। সত্যিই তো মুখ থেকে মিষ্টি কথা বের হয়নি, তবুও প্রেম করে বিয়ে করছে। আমাদের দিকে মেয়েরা ফিরেও তাকায় না। তাদের কথার মাঝে কোথা থেকে হাজির হলো নীতি। নীতি ছাদে এসে চিৎকার করে সাদাফকে ডাকতে থাকে। 6 জোড়া চোখ নীতির দিকে। নীতি দৌড়ে এসে সাদাফকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। কান্না করতে করতে বলল, পারবো না তোমাকে ছাড়া থাকতে। আমি তোমাকে খুব ভালোবাসি। তুমি এই বিয়ে কিছুতেই করতে পারবে না। নীতি এমন সময় কোথা থেকে আসলো কেউ বুঝতে পারছে না। নীতি কিভাবে জানতে পারলো কাল সাদাফের বিয়ে? সবাই আকাশ পাতাল ভেবে যাচ্ছে। ছোঁয়ার দূরে দাঁড়িয়ে চোখের জল ফেলে যাচ্ছে। সাদাফ নীতিকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল। নীতির গালে কষিয়ে থাপ্পড় বসিয়ে দেয়। হুঙ্কার দিয়ে বলল, আমাকে জড়িয়ে ধরার সাহস কে দিয়েছে? তোকে এই বাড়িতে ঢুকতে দিল কে? তুই এখানকার ঠিকানা কোথা থেকে পেলি? সাদাফ সমস্ত রাগ নিয়ে নীতির গালে কষিয়ে থাপ্পড় বসায়। ফর্সা গাল নিমিষে লাল রক্ত বর্ণের ন্যায় ধারণ করে। নীতি সাদাফের পা ধরে বলল, প্লিজ সাদাফ, আমাকে ক্ষমা করে দাও। আমি কিছুতেই তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। সাদাফ রাগের মাথায় নীতিকে লাথি দিয়ে সরিয়ে দেয়। চিৎকার দিয়ে বলল, তোর কাছে আমি এভাবে আকুতি মিনতি করেছি, তুই আর ভালোবাসার দাম দিসনি। তুই সেদিন বলেছিলি আমার মতো বেকার ছেলেকে কেউ বিয়ে করবে না। আমি তোকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতাম। আমি নীতি বলতে সাদাব পাগল ছিলাম। তুই সেদিন আমাকে গ্রামের লোকজনের হাতে তুলে দিয়েছিস। করিম হাওলাদারের হুকুমে আমায় কতটা অত্যাচার করেছিল মনে নেই? আমি তোর পায়ে ধরে আমার ভালোবাসার ভিক্ষা চাইলাম। তুই এখান থেকে চলে না গেলে তোকে আমি খুন করব। ভেজা গলায় বলল, আমাকে যা শাস্তি দাও আমি মাথা পেতে নিব। আমি বাবার ভয়ে বিয়ে
বিয়ে করতে রাজি হয়েছিলাম। আমি বিয়ে না করলে তোমাকে বাবা মেরে ফেলতো। আমি তোমাকে চোখে চোখে রাখতাম। আজ যখন জানতে পারলাম তুমি বিয়ে করছো, নিজেকে ঠিক আটকে রাখতে পারলাম না। আমি সবকিছু ছেড়ে তোমার কাছে ফিরে এসেছি। সাদাফ আরাফের দিকে গরম চোখে তাকিয়ে বলল, আরাফ, একে চলে যেতে বল। আমি নিজেকে অনেক কষ্টে স্বাভাবিক করেছি। নীতি আর 1 মিনিট দেরি করলে আমি ছাদ থেকে ফেলে দিব। অর্পি রাগী গলায় বলল, তোর সাহস খুব বেড়ে গেছে। তুই সোয়া সাদাবের বিয়ে ভাঙতে আসছিস? আমি থাকতে তুই এদের আলাদা করতেই পারবি না। ভালোবাসার মানুষ আলাদা হয়ে সে মানসিকভাবে মরে যায়। তোর জন্য সাদাব মরে গেছে। তুই যদি কিছু করতে চাস, আমার থেকে খারাপ কেউ হবে না। মেঘাকে উদ্দেশ্য করে বলল, মেঘা, তুই আর আমি ওর জন্য ঠিক আছি। হাতটা ধরে টানতে টানতে রাস্তায় নিয়ে যাব। মেঘাকে বলতে দেরি হয়েছে, মেঘা নীতির হাত ধরতে দেরি হয়নি। মেঘা নীতির হাত ধরতেই নীতি মেঘাকে থাপ্পড় বসিয়ে দেয়। আরাফ অর্পির মাথায় রক্ত উঠে যায়। আরাফ মারতে গেলে রঙ্গন আটকায়। অর্পি ইচ্ছা মতো থাপ্পড় দিতে থাকে। বিয়ে বাড়িতে উপস্থিত সবাই ছাদে চলে আসে। মেঘা অর্পি নীতিকে টানতে টানতে নিচে নামায়। ছোঁয়ার বাবা পুলিশকে ফোন করে। অবশেষে নীতির জায়গা হয় জেলখানায়। ছোঁয়া সাদাফকে নিজের সমস্ত শক্তি দিয়ে জড়িয়ে ধরে রেখেছে। ভালোবাসার মানুষকে হারানোর তীব্র ভয় মনের কোণে বাসা বেঁধেছে। সাদাফ ছোঁয়াকে শান্ত করার জন্যই ছোঁয়ার কপালে ভালোবাসার পরশ এঁকে দিল। ছোঁয়ার থেকে একটু দূরে দাঁড়িয়ে বলল, নিজেকে শান্ত কর। ছাদে সবাই চলে এসেছে। এভাবে কান্না করলে সবাই কি ভাববে? ছোঁয়া এদিক ওদিক তাকিয়ে দেখে ছাদ ভর্তি জনগণ। সকলের ঘুম ভেঙে গেছে। ছোঁয়ার মা বাবা ছোঁয়ার পাশে দাঁড়িয়ে আছে। ছোঁয়ার মা ছোঁয়াকে নিজের কাছে টেনে নিয়ে বলল, জীবনে অনেক ঝড় আসবে, সামান্য কারণে ঝরে পড়লে চলবে না। নিজেকে অনেক শক্ত করতে হবে। তোমার উচিত ছিল সাফাদের পাশে দাঁড়ানো। তুমি ভীতু হয়ে দূরে হাত গুটিয়ে দাঁড়িয়ে আছো। সাদাফ বিনয়ী স্বরে বলল, ছোঁয়ার সময়ের সাথে সবকিছু মানিয়ে নিতে পারবে। অনেক রাত হয়েছে, এইভাবে দাঁড়িয়ে না থেকে ঘুমাতে যাওয়া উচিত। ছোঁয়া তার মা বাবার সাথে ঘুমানোর জন্য চলে গেল। এক এক ছাদ থেকে সবাই চলে যেতে লাগলো। মুখে মুখে রটে গেল ছেলে আগে প্রেম করত, স্বভাব চরিত্র ভালো নয়। সেদিন ছোঁয়া সাদাফের কোনো আক্ষেপ নেই। লাল খয়েরি টুকটুকে গাউন পরে সাদাফের পাশে বসে আছে ছোঁয়া। গায়ে ভারী গহনা, ঠোঁটের কোণে জমে আছে হাসির রেখা। সাদাফকে খয়েরি রঙের শেরওয়ানিতে খুব সুন্দর দেখাচ্ছে। সাদাফ বারবার আর চোখে ছোঁয়াকেই দেখে যাচ্ছে। একে একে সবাই ফটো ফ্রেমে পিক রাখার জন্য পিক তুলতে বিজি। ছোঁয়ার সাথে কথা বলার সুযোগ হয়ে উঠছে না। পরিবেশ ভালোবাসার কোলাহলে পরিপূর্ণ। গান বাজনা বাজছে। মেঘা, অর্পি, আরাফ, রঙ্গনের মাঝে তুমুল ঝগড়ার প্রতিযোগিতা চলছে। কেউ কাউকে হারাতে পারছে না। একটু ভিড় কমতেই সাদাফ ছোঁয়াকে ফিসফিস করে বলল, তোমাকে খুব সুন্দর লাগছে জান। তোমার দিক থেকে চোখ ফেরাতে পারছি না। তোমার মায়ায় হারিয়ে যাচ্ছি। তোমার কাজল কালো চোখে ভালোবাসার প্রশান্তি খুঁজে পাচ্ছি। সাদাফের কথায় ছোঁয়া কিছুটা লজ্জা পেল। হুট করে সাদাফ তাকে তুমি করে বলছে। ছোঁয়া বিনয়ী স্বরে বলল, আপনাকেও খুব সুন্দর দেখাচ্ছে। আমার চোখে আপনাকে সবসময় সুন্দর লাগে, তবে আজ অনেক সুন্দর লাগছে। কিন্তু আমার হিংসা হচ্ছে। সাদাফ ভ্রু নাচিয়ে বলল, আমাকে দেখে তোমার হিংসা হচ্ছে কেন? আমি তো মেয়ে মানুষ নই। মেয়ে মানুষকে দেখে তোমার হিংসা হওয়া উচিত। ছোঁয়া একটু গম্ভীর কণ্ঠে বলল, আজ এত সাজার কি দরকার ছিল? কিছু শয়তান মেয়ে আপনার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। ইচ্ছে করছে তাদের চোখ তুলে ফেলতে। আমার স্বামীর দিকে তারা তাকাবে কেন? আমি শুধু দেখবো আমার স্বামীকে। বাবা, তুমি তো অনেক হিংসুটে। আমার দিকে কেউ তাকালে নিজেকে হ্যান্ডসাম বয় মনে হয়। সাদাফকে কিছু বলতে নিবে ঠিক তখনই অনেকে এসে হাজির। ভিড় ঠেলে চলে আসলো কাজী সাহেব, সাথে ছোঁয়ার বাবা, সাদাফের কাকা। কাজী সাহেব বিয়ে পড়ানোর কাজ শুরু করলো। সাদাফ ছোঁয়া একে অপরে কবুল বলে শরীয়তের দৃষ্টিতে স্বামী স্ত্রীর পবিত্র বন্ধনে আবদ্ধ হলো। চিরদিনের জন্য একে অপরের হলো পূর্ণতা পেল তাদের ভালোবাসা। ছোঁয়া বাসর ঘরে সাদাফের জন্য অপেক্ষা করছে। সাদাফকে কিছুতেই বাসর ঘরে প্রবেশ করতে দিচ্ছে না আরাফ। রঙ্গন, অর্পি, মেঘা দুইজনা বাজ পাখির হাত থেকে কিভাবে ছাড় পাবে সাদাফ? আজ সারা রাত তাদের সাথেই আড্ডা দিতে হবে। তাদের এক দাবি, সাদাফ বাসর সেদিনই করতে পারবে যেদিন তারা বাসর করতে পারবে। আরাফ সাদাফের কাঁধে হাত রেখে বলল, মামা, তোকে বাসর ঘরে কিছুতে ঢুকতে দেওয়া যাবে না। তুই বাসর করবি, আমরা এখানে বসে বসে আমরা মশার সাথে যুদ্ধ করব? এমনটা হতে পারে না। অর্পি অট্ট হাসি দিয়ে বলল, সাদাব ভাইয়াকে আজ আপুর কাছে যেতে দেওয়া যাবে না।
আপু আপনার অপেক্ষায় থাকতে থাকতে ঘুমিয়ে পড়বে, আপনাকে ভুল বুঝবে, আপনার জন্য খুব কষ্ট হচ্ছে। রঙ্গন সাদাফের পিঠে থাপ্পড় বসিয়ে বলল, মামা, তোর কষ্ট দেখে আমার চোখ ঝুলে ভরে উঠেছে। অশ্রুময় চোখ থেকে অশ্রু বন্ধ হচ্ছে না। আমার নয়ন জল নিবদ্ধ রয়ে আছে। শেষ তো সেদিন হবে যেদিন সাদাব ছোঁয়ার বাসর হবে। মেঘা আফসোসের সহিত বলল, আমি এক শর্তে তোকে বাসর ঘরে ঢুকতে দিতে পারি। সাদাফ আহত কণ্ঠে বলল, তোরা আমার ফ্রেন্ড নাকি শত্রু? তোদের এমন কাণ্ড কারখানা দেখে মনে হচ্ছে আমি তোদের বহুকালের চিরশত্রু। এইভাবে আমাকে আটকিয়ে আমার বাসর মাটি করে দিচ্ছিস, ভালো কথা। আমার জন্য ছোঁয়া অপেক্ষা করে বসে আছে, ছোঁয়ার দিকটা একটু ভেবে দেখ। মেঘা উত্তেজিত কণ্ঠে বলল, তুই আমার শর্ত মেনে নিলেই তোকে বাসর ঘরে প্রবেশ করতে দিব। তোকে আমার কিচ্ছু বলিনি। সাদাফ মিহি কণ্ঠে বলল, তোর আবার শর্ত কি? তুই কি আমার সাথে বাসর ঘরে যাবি নাকি আমাদের লাইভ টেলিকাস্ট করবি? মেঘা চোখ পাকিয়ে বলল, কুত্তা, আমার ঠেকা পড়ছে তোর বাসর দেখার। তুই আমাদের 4 জনকে মোট 8,000 টাকা দে। এক হাতে টাকা দিবি তো অন্য হাতে তোকে বাসর ঘরের চাবি দিব। সাদাফ মাথায় হাত রেখে বলল, তোরা আমাকে বিক্রি করে দে, আমার কাছে এত টাকা নেই। আমার বাসর করতে হবে না, আমি এখানেই বসে স্বপ্ন বিলাস বাসর করব। রঙ্গন রাগী গলায় বলল, এসব আর ভালো লাগছে না। সাদাবকে ছোঁয়ার কাছে যেতে দে। গতকাল রাতে অনেক সমস্যা হয়েছে। এখন সাদাবকে এখানে আটকিয়ে রাখলে ছোঁয়া ফুল বুঝতে পারে। ছোঁয়া তো সাদাব বলতে পাগল। আমরা চাই না আমাদের জন্য তাদের সুন্দর জীবনে কোনো বাজে প্রভাব পড়ুক। মেঘা রঙ্গনের দিকে অগ্নি দৃষ্টিতে তাকায়। অগ্নি আগুনে পুড়িয়ে ফেলবে রঙ্গনকে। কর্কশ গলায় বলল, তুই দাদা টাইপের কথা বন্ধ কর। আমি তোর কথার সাথে একমত নয়। এত চিন্তা হলে টাকা দে আর এখান থেকে চলে যা। আমরা তোকে আটকে রাখতে চাইনি। রঙ্গন কিছুক্ষণ চুপ থেকে বলল, তোদের টাকা দিচ্ছি, তুই সাদাবকে যেতে দে। অবশেষে সাদাফ সাইকো ফ্রেন্ডদের থেকে মুক্তি পেল। রুমে প্রবেশ করতেই ছোঁয়া সাদাফের কাছে আসতো। সাদাফকে সালাম করার জন্যই ঝুঁকতে নিলেই সাদাফ ছোঁয়ার কাঁধ ধরে রেখে আটকায়। ভালোবাসার সহিত বলল, এসবের কোনো দরকার নেই। আল্লাহ ছাড়া কোনোদিন কারোর সামনে মাথা নত করবে না। আল্লাহর কাছে শুধু মাথা নত করবে। ছোঁয়া মাথা নাড়িয়ে সম্মতি দিল। সাদাফ ছোঁয়ার ওয়াশরুমের দিকে পা বাড়াতেই, বাড়ি শাড়ি গহনা পরে থাকার কোনো দরকার নেই। এসব খুলে ফেলে আর কষ্ট করতে হবে না। ছোঁয়া ড্রেসিং টেবিলের বড় আরশির সামনে বসে বসে ভারী গহনা খুলল। সাদাফ ফ্রেশ হয়ে এসে ছোঁয়াকে তার কাছে সাহায্য করল। ছোঁয়াও ফ্রেশ হয়ে আসতো। ছোঁয়া সাদাফের বুকে মাথা রেখে বলল, আমি আপনার এই বুকে মাথা রাখার জন্য আল্লাহর কাছে সব সময় দোয়া করতাম। আজ আল্লাহ আমার দোয়া কবুল করেছে। আমি চাই আমাদের শুরুটা নামাজ দিয়ে হোক। আমরা দুজন একসাথে সালাত আদায় করব এখন। ছোঁয়ার এমন ভালোবাসার উক্তিতেই সাদাফ খুব খুশি হলো। সাদাফ ছোঁয়ার কথার সাথে একমত হলো। দুজনেই একসাথে 2 রাকাত সালাত আদায় করলো। সাদাফ অতিরিক্ত আরো 2 রাকাত সালাত আদায় করলো। সাদাফ মোনাজাতে বসে মা বাবার জন্য দোয়া করলো। সালাত আদায় শেষে ছোঁয়ার কাছে আসতো। ছোঁয়ার কপালে ভালোবাসার পরশ এঁকে বলল, আমাদের অন্যরকম প্রেম কাহিনী চিরদিন রটে যাবে কিছু মানুষের হৃদয়ে। সমাপ্ত। নিয়মিত গল্প পেতে আমাদের সাথে থাকুন। বেশি করে কমেন্ট এবং লাইক করুন, তাহলে পরবর্তী গল্পগুলো খুব তাড়াতাড়ি আসবে।